ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল নিয়ে বেশি, এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের, ফায়ারওয়ালটা কি এটা জানা। সো ফায়ারওয়াল হচ্ছে যে আমাদের ডিভাইসকে প্রোটেকশন দেয়। প্রোটেকশন কিরকম ভাবে দেয়, যে এক্সটার্নাল কোনো ডিভাইস যদি আমাদের ডিভাইসের কোনো একটা জায়গায় অ্যাক্সেস নিতে চায়, ফায়ারওয়াল সেই বাধাটা দেয়। বা আমাদের ভিতরে কোনো একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা আনঅথরাইজড কোনো অ্যাক্সেস বাইরে থেকে বাইরে দিতে যাচ্ছে বা নিতে যাচ্ছে, সো সেখানে ফায়ারওয়ালটা আমাদের মানে বাধা দেয়। কি মানুষজন কি আছে নাকি আমি বের হয়ে গেছি? সে আচ্ছা, একটু আজকের ক্লাসটা বোরিং লাগতে পারে, একটু পরে যখন টার্মিনালে যাব সব ঠিক হয়ে যাবে। আপাতত এইটুকু কারো কোনো সমস্যা আছে বা কোনো কোয়েশ্চেন? না। আচ্ছা, ফায়ারওয়াল গেল। ওকে, পাবলিক আইপি এন্ড প্রাইভেট আইপি। আচ্ছা, পাবলিক আইপি হচ্ছে যে আমাদের আইএসপি থেকে যেই মানে আইপিটা আমাদেরকে দেওয়া হয়েছে। আইপি অ্যাড্রেস কি এটা সম্পর্কে কি সবাই জানেন? আইপি অ্যাড্রেস কি? হোয়াট ইজ আওয়ার আইপি অ্যাড্রেস? জি জানি। আচ্ছা, খুবই ভালো জানেন। তাহলে জানেন যখন একটুখানি সিম্পলি বলতে পারবেন? না বলতে পারলেও সমস্যা নেই, তো একটু বলেন, মানে সবাই একটুখানি কমিউনিকেট করি। ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ, ইন্টারনেট প্রোটোকল বেসিক্যালি হচ্ছে মনে করেন আমাদের রাউটার। ডায়াগ্রাম কোথায় আঁকানো যায়? এখানে একটা ছিল হোয়াইট বোর্ড। এবার হোয়াইট বোর্ড কি পুরাই হোয়াইট দেখি, কিছুই তো আসতেছে না। তাইছে হেরা লোড হতে থাকুক, ততক্ষণ আমি বলি। আমাদের রাউটার প্রত্যেকটা ডিভাইসকে একটা নির্দিষ্ট একটা নাম্বার দেয়, যে নাম্বার দিয়ে রাউটার বুঝতে পারে যে হ্যাঁ এই ডিভাইস এইটা, এই ডিভাইস এইটা। সো এইটাই হচ্ছে মানে রাউটারকে বুঝতে হেল্প করে যে আমি কোন ডিভাইস থেকে রিকোয়েস্ট নিচ্ছি আর রিকোয়েস্টটা কোন ডিভাইসে দিচ্ছি। যেহেতু বললাম যে একটা রাউটারের আন্ডারে অনেকগুলো ডিভাইস থাকে, এখন মনে করেন সবগুলো ডিভাইসই গুগলের অ্যাক্সেস নিতে যাচ্ছে। এখন রাউটার কি করে বুঝে যে এর অ্যাকাউন্ট এইটা, এর অ্যাকাউন্ট এইটা, একে এটা দেওয়া লাগবে? সো রাউটার বুঝে হচ্ছে তার আইপি অ্যাড্রেস দেখে, মানে একটা ইউনিক নাম্বার যেটা দিয়ে বুঝতে পারে রাউটার যে হ্যাঁ আমার আন্ডারে এই ডিভাইসটা রয়েছে, এন্ড এই ডিভাইস থেকে এই মানে জিনিসটা অ্যাক্সেস নিতে যাচ্ছে। সো আমার যে ট্রাফিকটা আসতেছে বা ডেটা গুলো আসতেছে সেটা আমার এই ডিভাইসে দেওয়া লাগবে। সো আইপি অ্যাড্রেসটা বেসিক্যালি এভাবেই কাজ করে। ওকে, এন্ড পাবলিক প্রাইভেট আইপি অ্যাড্রেস। আচ্ছা, আই হোপ এখন করা যাবে। পেন। গুড। আচ্ছা, ইথারনেট কেবলের জন্য কিভাবে কাজ করে? মনে করেন এটা আমাদের রাউটার, আর দিয়ে রাউটার। আচ্ছা, লিখাই ফেলি। এখন এইগুলা হচ্ছে মনে করেন আমাদের একটা ডিভাইস। কেউ কিছু বলছেন? কেউ মেবি কোশ্চেন করতেছিল। জি বলেন। ইথারনেট কেবলের জন্য কিভাবে আইপি অ্যাড্রেস কাজ করে? ইথারনেট কেবল? হ্যাঁ হ্যাঁ। ইথারনেট কেবল গুলাও মানে কাইন্ড অফ সিমিলার ভাবে কাজ করে, যে একটা আপনার বাইরে মানে যেই জায়গা থেকে ইথারনেট কেবল নেওয়া হয়েছে ওইখানে আর কি একটা রাউটার টাইপের একটা ডিভাইস আছে, সেখান থেকে তারটা নিয়ে আপনার ডিভাইসে কানেক্ট করে দেওয়া হচ্ছে। তো সেম ভাবেই কাজ করে আপনার এই যে ডিভাইসটা রয়েছে যেটা রাউটারের মতো কাজ করে, আমার অ্যাকচুয়ালি নামটা এখন মনে পড়তেছে না, সেইটার সাথে আর অনেকগুলো ডিভাইস কিন্তু কানেক্টেড, কিন্তু সে বুঝতে পারে যে হ্যাঁ আমার এই ডিভাইস থেকে এই রিকোয়েস্ট আসতেছে। সো এইখানেও আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে এই জায়গা, মানে এই জায়গাতেও। আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম, হ্যাঁ এটা হলো আমাদের ডিভাইস এক একটা। এখন রাউটার প্রত্যেকটা ডিভাইসকে এক একটা আইপি অ্যাড্রেস দিবে। মনে করেন এটার নাম IP1 দিল, এটার IP2 দিল, এটার IP3 দিল। সো এই রাউটারটা এই আইপি অ্যাড্রেসের বেসিসে এক একজনকে এক একটা ট্রাফিক বা মানে কি বলে ট্রাফিকটা হ্যান্ড ওভার করে। এখন এই রাউটার যে এদেরকে যে আইপি অ্যাড্রেসটা দিচ্ছে এইটা হচ্ছে প্রাইভেট আইপি, এন্ড এরা যে রিকোয়েস্ট করতেছে যে আমি এই সাইটটা অ্যাক্সেস নিতে যাচ্ছি, এটা কিন্তু বাইরে যাচ্ছে। বাইরে যাওয়ার পরে বাইরে মনে করেন এখানে সার্ভার আছে, এই সার্ভারে মানে সার্ভার, এই সার্ভারে যখন সে কানেক্ট করতে যাবে
এরও কিন্তু একটা আইপি অ্যাড্রেস লাগবে, রাউটার বা হচ্ছে আপনার যে আইএসপি যেটাই হোক, ওদেরও কিন্তু একটা আইপি অ্যাড্রেস লাগবে যে এখানে রিকোয়েস্ট করতেছে, নাহলে র্যান্ডম রিকোয়েস্ট কখনো সে অ্যাকসেপ্ট করবে না। সো এই বাইরে যে আইপি অ্যাড্রেস আছে সেটা হলো আমাদের পাবলিক আইপি। আল্লাহ আকবার। আচ্ছা এইটা তো আছে, ভুলে গেছি। সো এটা হলো আমাদের পাবলিক আইপি। এন্ড এটা হলো আমাদের প্রাইভেট আইপিস। মানে আমাদের এই ডিভাইস যেগুলো পেয়েছে সবগুলো হচ্ছে প্রাইভেট আইপি, এন্ড আমাদের ডিভাইসের রিকোয়েস্টটা বাইরে গেল সেটা হলো আমাদের পাবলিক আইপি। এখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে আর কি, আমি খুব সিম্পলি বুঝাই দিলাম পাবলিক এন্ড প্রাইভেট আইপি কি, এটা আই হোপ বুঝতে পারছেন। বুঝলাম। সাবনেটিং কি? আহ, এটা ট্যাবলেটের নাম বেশি ভালো ছিল। আচ্ছা, সাবনেটিং খুবই সিম্পলি বুঝাই। মনে করেন আমার এটা হচ্ছে আমার কোম্পানি, ওকে। এই কোম্পানিতে আমার একটা ডিপার্টমেন্ট আছে, কোম্পানি না, আমি আমাদের ওয়াস্ট বলি, এ হলো সিএসসি। আর এটা কি দিব, তুই বলি? এটা মনে করেন বিবিএ। এমই, মেকানিক্যাল। আচ্ছা, এখন আমার এই সবগুলো ডিপার্টমেন্টে আমি হচ্ছে চাচ্ছি যে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া হবে এন্ড ম্যানেজমেন্টে যাতে সুবিধা হয়। সো আমি কি করব, যে আমার যে বড় একটা রাউটার আছে বা যে নেটওয়ার্কের যে ডিভাইসটা আছে, টিএক্স কোথা থেকে না এখানে, যাই হোক, এখানে মনে করো রাউটারটা আছে, এন্ড এই রাউটার থেকে যে আমার এখানে সবাইকে যে ইন্টারনেট অ্যাক্সেস দিব বা কানেক্ট করব, আমি কিন্তু সবাইকে একসাথে কানেক্ট করব না বা এক নেটওয়ার্কের আন্ডারে ফেলবো না, তাহলে হবে কি ম্যানেজমেন্টের অসুবিধা হবে। বা আমি এক্সটার্নাল কোনো যদি এটা অ্যাটাক হয়, এখানে কোন একটা জায়গায় একটা অ্যাটাকার বসে আছে, এখানে মনে করেন এই যে অ্যাটাকার, ওকে, অ্যাটাকার বসে আছে, এখন অ্যাটাক করলো, পুরোটা যদি একটা নেটওয়ার্কের আন্ডারে আনি, অ্যাটাক সে কোনো এখানে অনেকগুলো কম্পিউটার আছে, কোনো একটা কম্পিউটারে করে দিল, আমি কিন্তু আইডেন্টিফাই করতে মানে খুবই প্যারা খাবো, কারণ হচ্ছে বুঝতে পারবো না যে এত বড় নেটওয়ার্ক, এতগুলো আইপি অ্যাড্রেসের ভিতরে কোনটাতে অ্যাটাক হচ্ছে, কি হচ্ছে। সো আমি কি করব, আমি প্রত্যেকটাতে এক একটা সাবনেট ডিভাইড করে দিব। তাহলে হবে কি, সাবনেট হচ্ছে যে মানে কিভাবে বুঝাবো, আমার খুব কম, মানে সাবনেট এখানে আমার ক্যাটাগরি আছে এবিসি, আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিভাইড মানে ভাগ করে দিলাম, যাতে হচ্ছে আমার নেটওয়ার্কটা সেপারেট থাকে। এন্ড সাবনেটের ভিতরে একটা প্রবলেম হয় যে, মনে করেন আমি যখন সাবনেট ডিভাইড করলাম, এইটা কখন এটার সাথে কমিউনিকেট মানে সরাসরি করতে পারবে না, যদি করতে হয় আমার এখানে আরেকটা হচ্ছে ডিভাইস রাখা লাগবে যেটা এদেরকে কমিউনিকেশনে হেল্প করবে। আচ্ছা, এটা নিয়ে বেসিক আর কি, মানে এটা নিয়ে মানে যদি ক্লাস নিই বা যদি পড়াই তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি আসলে এতটা লম্বা একটু একটা বোরিং টপিক নিতে যাচ্ছি না, আপনারা হচ্ছে এটা রিসোর্সেস দেওয়া হবে, আপনারা একটুখানি দেখে নেবেন। আর এখানে সেটাই বলা হয়েছে যে রিডিউসেস আচ্ছা ব্রডকাস্ট। ফাহিম, জি, সাবনেটিং নিয়ে এত ডিপ বলার দরকার নাই। আপনাদের হচ্ছে সুবিধার জন্য বলে দিচ্ছি, সাবনেটিং হচ্ছে ধরেন যে আপনার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, এগুলোকে আপনি ভাগ করে দেবেন, অথবা এটা ধরতে পারেন যে একটা থেকে অনেকগুলোতে ভাগ করে দেবেন, এটা হলো একদম বেসিক। এখন এই বেসিক ভাগ করে দেয় কেমনে, সাবনেটিং এর মাধ্যমে। তো এটা আপনারা একটু দেখে নেবেন যে কিভাবে ভাগ হয়। জি ভাই, কন্টিনিউ করবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। আপাতত আচ্ছা, সাবমার্সিং নিয়ে এত ডিপ যায় না, হ্যাঁ, বুঝতে বলে মানুষ পেরেছি, বুঝবে না। বুঝবে না মানুষ না। আচ্ছা, এটা কি?
কই গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস। সো ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে ভেন্ডর কর্তৃক দেওয়া প্রত্যেকটা মানে ডিভাইসের একটা অ্যাড্রেস থাকে। ওইটা দিয়ে বোঝা যায় যে কোনটা কোন ডিভাইস বা কোনটা ওর ভেন্ডরকে। আচ্ছা, কই গেল? আচ্ছা, এটা গেল, সাবনেটিং গেল, ম্যাক অ্যাড্রেস গেল। নেক্সট হচ্ছে আমাদের ওএসআই এন্ড টিসিপি মডেল। আচ্ছা, টিসিপি মডেলটা আমি একটু লাস্টে দেখাবো। আপাতত আমরা এটা নিয়ে বুঝি প্যাকেটটা কি। আচ্ছা, প্যাকেট হচ্ছে যে, এটা আমার নাম মুছলে হবেই না। ওকে, মনে করেন আমার এটা হচ্ছে ডিভাইস, এটা সার্ভার। কতক্ষণ টাইম আছে? ওকে, তাহলে শেষ হয়ে যাবে। সার্ভার এন্ড দিস ইজ আওয়ার ডিভাইস। ওকে, সো বেসিক্যালি কি হয় যে আমাদের ডিভাইস যদি সার্ভারের সাথে মানে কথা বলতে চায় বা কোনো কিছু দিতে চায়, এ কিন্তু সরাসরি মানে মানে কাজটা করে না। সে কি করে, রিকোয়েস্ট একটা প্যাকেট হিসেবে পাস করে, মানে পি ফর প্যাকেট। এন্ড সার্ভার থেকে যে ডিভাইসের যে রেসপন্সটা আসে সেটা আমাদের প্যাকেটের থ্রুতেই আসে। এন্ড এই প্যাকেটটা আমরা যদি ভাগ করি, বেসিক্যালি দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে টিসিপি এন্ড আরেকটা হচ্ছে ইউডিপি। সো এইখানে মানে খুব ভালো করে বোঝানো হয়েছে। টিসিপি আমরা এখানে একটা ছবিতে দেখতে পারতেছি যে রিসিভার এন্ড সেন্ডার ডেটা ট্রান্সফার করতেছে খুবই সাবধানতার সাথে, কেয়ারফুলি। এন্ড ইউডিপি কি হলো, ছুড়া দিল, কেউ ধরলে ধরলো, না ধরলে না ধরলো, এটা দেখার বিষয় না। সো যেরকম এটা ছবিটা যেরকম, ব্যাপারটা অনেকটা ওইরকমই, যে টিসিপি কানেকশনে কি হয়, টিসিপি কানেকশন আর টিসিপিটা এখন আমরা দেখতেছি। টিসি প্যাকেট কিভাবে কাজ করে। সো প্রথমে সে একটা সুন্দর একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করবে, এন্ড দেন সে আমাদের ডেটা গুলো লেফট রাইট মানে করবে, পাস করবে। আগে আমাদের কানেকশনটা বানালো, এরপরে যে সে ডেটা গুলো মানে পাস করা শুরু করবে, ডান বাম যেভাবে হোক, মানে দেওয়া নেওয়া, মানে দুইটাই হবে যে এ ওকে রিকোয়েস্ট করতেছে ইয়েলো কালার দিয়ে, এন্ড ওকে রেসপন্স দিচ্ছে গ্রিন কালার দিয়ে। সো মানে এটা হলো আমাদের টিসিপি প্যাকেটের ব্যাপার, যে টিসিপি প্যাকেটে মানে খুবই সাবধানতার সাথে কাজ করা হয়। এন্ড আমি যদি এখন ইউডিপির কথা বলি, ইউডিপিতে কি হয়, এ মনে করেন ডিভাইস সার্ভারের কাছে সুন্দর করে রিকোয়েস্ট করলো যে আমাকে এই পিডিএফ ফাইলটা দাও, একটা পিডিএফ ফাইল দাও। এন্ড সার্ভার কি করলো, পিডিএফ ফাইলটা ছুঁড়ে মারলো। এখন এইটা যে এর কাছে গেছে নাকি যায় নাই, এটা সার্ভারের দেখার বিষয় না। সো এটা হলো আমাদের ইউডিপি প্যাকেট, মানে সার্ভার ইউডিপি প্যাকেট দিয়ে রেসপন্স দিয়ে দিছে। সে দেখতেছে না যে আমার ডেটাটা সিকিউরলি বা পারফেক্টলি আমার ডিভাইসের কাছে বা যে রিকোয়েস্ট করতেছে তার কাছে গেছে কিনা। সো এটা হলো ইউডিপি প্যাকেট, সে ধাম করে মেরা দিল। আরেকবার একটু বলেন তো এটা, জি, মানে এই জিনিসটা একটু আরেকবার একটু বলেন তো। আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি। আপনার কি ইউডিপিতে প্রবলেম হয়েছে নাকি টিসিপি তে প্রবলেম হয়েছে? না ভাই, এইটাই। আচ্ছা আচ্ছা, আমি ডায়াগ্রাম গুলো আঁকাই দিই। আচ্ছা, সো মনে করো আমার ডিভাইস, এটা আমার ডিভাইস রিকোয়েস্ট পাঠাইতেছে আমাদের সার্ভারের কাছে যে হ্যাঁ তুমি আমাকে একটা পিডিএফ ফাইল দাও, পিডিএফ বা কিছু একটা দাও, বা কিছু একটা চাইতেছে যে কিছু একটা দাও আমাকে। এন্ড সার্ভার তাকে দিতেছে হচ্ছে মানে ধাম করে, বা ওর কাছে গেল কি গেল না সেটা দেখতেছে না, মানে ছুঁড়ে মারছে টোটালি। সো ও রেসপন্সটা দিচ্ছে কোন প্যাকেটের মাধ্যমে, ওর ইউডিপি প্যাকেটের মাধ্যমে রেসপন্স দিচ্ছে। মানে ইউডিপি ক্ষেত্রে হয় কি, যে
আমার এটা দেখার বিষয় না যে আমার গিভেন ডেটাটা আমার হচ্ছে যে রিকোয়েস্ট করতেছে তার কাছে গেছে নাকি যায় নাই, এটা ধাম করে মেরে দেয়। জি ভাই, বুঝতে পারছি। টিসিপি তে কি হয় এটা এখন আমরা ভালো করে বুঝবো যে টিসিপি তে একটা হ্যান্ডশেক হয় যেটাকে টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক বলে। সো এটা খুবই সিম্পলি বুঝাবো যে আসলে জিনিসটা কিভাবে হয়। কারো কোনো সমস্যা হলে আমাকে মানে লেকচারের মাঝখানেই আর কি ইন্টারাপ্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, টিসিপি তে হয় কি, এই হলো আমাদের ডিভাইস। সাইন আপ করা লাগবে। আচ্ছা, টেমপ্লেট না, আমি এটা দেখাবো হচ্ছে যে মনে করে এটা আমার ডিভাইস। ডিভাইস প্রথমে এর কাছে একটা প্যাকেট পাঠায়, এটা বলা হচ্ছে SYN বা সিনক্রোনাইজ। এখন যখন এটা যায়, এই মানে যে আমাদের সার্ভার যে আছে সে যদি এটা অ্যাকসেপ্ট করে, মানে সাপোজ সার্ভার এটা, ডিভাইস এটা, হ্যাঁ, প্রথমে সে SYN প্যাকেট পাঠালো সার্ভারের কাছে। তো সার্ভার তাকে যদি রেসপন্স করে হচ্ছে দুইটা প্যাকেটের মাধ্যমে, SYN, এখন আপাতত শুনেন, আমি পরে ভালো করে এক্সপ্লেন করতেছি, এন্ড ACK যেটাকে বলা হয় অ্যাকনলেজ। এন্ড দেন ডিভাইস আবার কি করে, কই গেল এটা, ডিভাইস ওকে আবার অ্যাকনলেজ করে দেয়। এন্ড এরপরে শুরু হয় আমাদের ডেটা ট্রান্সফার। সো ডেটা ট্রান্সফারে আগ মুহূর্তে এরকম ভাবে একটা কানেকশন বানায় যে ডিভাইস রিকোয়েস্ট করতেছে সিনক্রোনাইজ প্যাকেট সেন্ডের মাধ্যমে, এন্ড সার্ভার তাকে রেসপন্স পাঠালো সিনক্রোনাইজ প্লাস অ্যাকনলেজ, মানে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করলাম, তুমি তোমার সাথে আমি কানেকশন বানাতে রাজি। এন্ড এই অ্যাকনলেজটা ডিভাইস করলো, আচ্ছা ঠিক আছে, আমিও, আমারও কোনো সমস্যা নেই, এরকম টাইপ। ঠিক আছে, আমি এটা দেখাই। ফার্স্টে আমাদের কি করলো, আমাদের ডিভাইস একটা রিকোয়েস্ট করলো তাকে সাইন প্যাকেটের মাধ্যমে যে ভাই আমি তোমার সাথে একটু মানে কথা বলতে যাচ্ছি। সার্ভার বললো ঠিক আছে, আমিও কথা বলতে চাইতেছি বললো। এন্ড ডিভাইস কি বললো, আচ্ছা ঠিক আছে, আমিও মানে এসিকে মানে হচ্ছে অ্যাকনলেজ, বা আমরা এখানে আপাতত মানে মনে রাখার সুবিধা বললাম ঠিক আছে আমি রেডি তোমার সাথে কথা বলার জন্য। এন্ড ডিভাইস বলতেছে ঠিক আছে আমিও রেডি কথা বলার জন্য। সো এইভাবে একটা কানেকশন বানালো। এন্ড আফটার দ্যাট আমাদের হচ্ছে অ্যাকচুয়াল যে ডেটা ট্রান্সফার ডি তে ডেটা, ওইটা হচ্ছে শুরু হয়ে যায়। আফটার এস্টাবলিশিং দিস কানেকশন আমাদের এটা ট্রান্সফারটা শুরু হচ্ছে। বুঝা গেছে? হুম। তাহলে হ্যান্ডশেক কোনটা? হ্যান্ডশেক কোনটা? রেড কালার কই, ওকে, এই পোর্শনটা হচ্ছে আমাদের হ্যান্ডশেক। ইউডিবি বাদ, ইউডিবি এখানে মাথাটা যেত, ইউডিবিটা বাদ আমাদের, সরি আমাদের এই পোর্শনটুকু হচ্ছে হ্যান্ডশেক। এন্ড 3-ওয়ে হ্যান্ডশেক কেন বলা হচ্ছে, যে এখানে দেখেন আমরা যদি এটা মার্কিং করি 1, 2 and 3, তিনটা স্টেপ না এটা। সো এই কালারকে 3-ওয়ে হ্যান্ডশেক বলা হচ্ছে, যে প্রথমে এ সাইন পাঠালো মানে সিনক্রোনাইজ বা সিনক্রোনাইজকে আমরা এভাবে বলতে পারি যে রিকোয়েস্ট করতেছে যে আমি তোমার সাথে কানেকশন মানে বানাতে যাচ্ছি, সার্ভার বলতেছে হ্যাঁ ঠিক আছে আমি রেডি, এন্ড ডিভাইস হলো ওকে আমিও রেডি। এন্ড এইটা মিলে যে রেড যে পোর্শনটা দেখতে পাচ্ছেন সার্কেল যেটা আমি আঁকিয়েছি, এটা হচ্ছে আমাদের হ্যান্ডশেক। যে হ্যান্ডশেক এস্টাবলিশ হয়ে গেল, একটা সিকিউর একটা টানেল তৈরি হয়ে গেল। এন্ড হচ্ছে এখান থেকে মানে এরপর থেকে আমাদের ডেটা ট্রান্সফার শুরু হয়ে যাচ্ছে। এগুলো ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, মানে ব্যাপারটা আসলে মানে আমি সিম্পলি বুঝাই দিচ্ছি, একটু কমপ্লেক্স আছে, মানে মানে হালকা একটু, নট টু মাচ। আপনারা পরে আর কি ওই রিসোর্সেস গুলো দেখে ভালো করে বুঝতে পারবেন। আর যদি ইস্যু কোনো প্রবলেম ফেস করেন আমাকে বা ভাইদেরকে অ্যাপ্রোচ করবেন, আমরা ইনশাল্লাহ হেল্প করব। আচ্ছা, নেক্সট, পোর্টস। পোর্টস কি জিনিস? এইখানে আমরা দেখতে পারতেছি যে কয়েকটা মানে এসএসএস ডিএনএস সামথিং আছে আর কি। এন্ড এখানে পোর্ট নামে এই জিনিসপাতি গুলো আছে। সো পোর্টটা হচ্ছে যে
আমাদের অপারেটিং সিস্টেম বাইরে কোনো কমিউনিকেশন বা কিছু করার জন্য মানে কিছু চ্যানেল বানায় রাখে, ওই চ্যানেল গুলোর মাধ্যমে সে কমিউনিকেশন গুলো করে। এন্ড ওই চ্যানেল গুলো একটা নাম্বার ডিফাইন করা হয়, ওই নাম্বার গুলো হচ্ছে আমাদের পোর্ট নাম্বার। বুঝতে পেরেছেন? পোর্ট কি দেখানো যায়? আমরা দেখি। এক সেকেন্ড। আচ্ছা, ওকে। আচ্ছা, শুধু এসএস পিএনডি খুবই বিদঘুট একটা জিনিস দেখা যাচ্ছে আর কি, একটুখানি ছোট করে। এটা হচ্ছে আমার ডিভাইস, মানে সে কোন কোন পোর্টের সাথে কানেক্টেড বা কিভাবে সে কোনটার সাথে কমিউনিকেট করতেছে। এখন এই লাইনটা আমাদের সব থেকে ইন্টারেস্টিং লাগবে, এটা কিন্তু ডিসকর্ডের, দেখতে পাচ্ছেন? ডিসকর্ডের আমাদের ভয়েস চ্যাটের ও ডিসকর্ডে 3টা Yes. আছে। সো আমাদের ডিসকর্ডে কিন্তু মানে আমাদের এইভাবে আর কি কমিউনিকেশনটা করতেছে আর কি, মানে এই পোর্টে, মানে পোর্ট নাম্বার কত হয়ে গেল, পোর্ট হ্যাঁ 6463, এখানে হচ্ছে আমাদের কমিউনিকেশন করতেছে। পোর্ট নাম্বার কোনটা? এই যে লাস্টের এইটুকু হচ্ছে পোর্ট। তো আমাদের অপারেটিং সিস্টেম যে, আমি চ্যানেল বলতেছি আর কি, এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি অনেকগুলো মানে ওয়ার্ড মিস ইউজ করতেছি আর কি, আপনারা এটা সঠিকভাবে জেনে নিবেন যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের পোর্ট, এগুলো থ্রুতে সে কমিউনিকেট করতেছে। যেমন এখানে ভি বক্স বা সামথিং আছে, এটা আমাদের ভার্চুয়াল বক্স আমার। এন্ড এই যে ডিসকর্ডে আরেকটা আছে, কিন্তু এটা কিন্তু ইউডিপি কানেকশন, হুম দেখতে পারতেছেন? দেখতে পারছি। ওকে, পোর্ট নিয়ে এর থেকে বেশি আর কিছু বলবো না। এখানে হচ্ছে ওয়েল নোন পোর্ট হচ্ছে 1021023, এন্ড রেজিস্টার্ড পোর্ট, ডাইনামিক, এমফিরিক্যাল, এগুলা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো খুবই বোরিং জিনিস। আচ্ছা, আমাদের ক্লাস অলমোস্ট মানে হচ্ছে এই পার্ট, নেটওয়ার্কিং পার্ট শেষের দিকে। কয়টা বাজলো? আচ্ছা, ডিএনএস, তারপর হচ্ছে টিসিপি হ্যান্ডশেক, এগুলা আমি আমার সুন্দর আর্ট দিয়ে বুঝাবো। আমার আর্ট আশা করি খারাপ না। ভালো, ভালো, আর্ট ভালো। কিন্তু আমি জিনিসটা এগুলো খুঁজে পাইতেছি না এখানে। পাইছি। আচ্ছা, তো আমরা এখন সুন্দর করে দেখবো যে আমার কানেকশনটা আসলে কিভাবে হয়। আমরা মনে করেন এটা মনে করেন আমাদের আইওএস। আচ্ছা, দেখো অস্ট্রের ওয়েবসাইট। ওকে, এই জিনিসটা আমাদের অস্ট্রের ওয়েবসাইট। আর এইখানে মনে করেন একটা, হ্যাঁ এখানে মনে করেন একটা পিসি আঁকাইতেছি আমি। ওকে, এটা মনে করেন আমাদের পিসি। তো আমাদের পিসিটা কমিউনিকেট করবে এখন অস্ট্রের সাথে। সো প্রথমে কি হয়, প্রথমে আপনারা একটা লিখেন না যে www.ost.edu, এটা তো লেখেন নাকি? দেখি। হ্যাঁ। সো আমাদের কি হলো, আমাদের পিসিতে এটা লেখা হলো ব্রাউজারে, এন্ড ব্রাউজার কি করবে, এটার কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? ost.edu কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা বের করা লাগবে, আদারওয়াইজ সে কিন্তু বুঝতে পারবে না সে কার সাথে কমিউনিকেট করতেছে। মানে এই লেখাটা কিন্তু আমাদের ডিভাইস কিছুই বুঝবে না, আমাদের লাগবে হচ্ছে আইপি অ্যাড্রেস বা নিউমেরিক্যাল ভ্যালু। এখন আমি একটা জিনিস দেখাই, ডিগ প্লাস শর্ট, এটা হচ্ছে আমাদের অস্ট্রা অ্যাড্রেস, অস্ট্রা সার্ভারে।
আচ্ছা, আমার একটা জিনিস আইপি অ্যাড্রেসটা দেখি। কাকে দেখবো? google.com। এটা হলো আমাদের গুগলের আইপি অ্যাড্রেস। এগুলো সবগুলো কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস। এন্ড যদি আমি আইএফ কনফিগ দিই, এইখানে একটা আইপি অ্যাড্রেস আমরা দেখতে পারবো। এই যে এই সাইডে আইএফ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। যে 192.168.0.80, এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। মানে আমার ডিভাইস আইপি অ্যাড্রেস হলো এইটা। হুম। ওকে, এখন কথা হচ্ছে যে এই ভাইয়া আইপি অ্যাড্রেসটা কিন্তু জি উম, ওই যে ভাই ওইখানে আবার একটু জানতো। টার্মিনালে জি জি। বলেন। আচ্ছা, এইখানে ওই যে আপনি বললেন যে এই যে 192. এই যে এখানে একটা বললেন আইপি অ্যাড্রেস, সেম হুম হুম, উপরে কিন্তু আরেকটা আছে, সেম উপরে আরো একটা হ্যাঁ আরেকটা আছে, তো এটা 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 কি? জি জি জি। এটা লোকাল হোস্ট। লোকাল হোস্ট মানে হচ্ছে কি, আমি মনে করেন এটা সামনে আরো ভালো বুঝতে পারবেন, আমি আমার পিসির ভিতরে মনে করেন একটা সার্ভার বানাচ্ছি, যে সার্ভারে একটা ওয়েবসাইট হোস্ট করা ট্রাই করতেছি। এন্ড আমার পিসির ভিতরে একটা সফটওয়্যার মানে কোন একটা না কালে বোঝানো যাচ্ছে না। আচ্ছা, এই সাইডে চলে যায়। আমার পিসি মনে করেন এটা, পিসির ভিতরে এই একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার 1 মনে করেন, এন্ড এই হলো আরেকটা সফটওয়্যার, এটা হলো সফটওয়্যার 2। এখন এই সফটওয়্যারটা একটা সার্ভার হিসেবে কাজ করতে পারবে, এন্ড তার জন্য যে ডেজিগনেটেড আইপি অ্যাড্রেস সেটা হলো এইটা। সো আচ্ছা, এটার কাজ সফটওয়্যারের কি? জন্য। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল সফটওয়্যার বা ইন্টারনাল কোনো সার্ভার যদি আপনি বানান সেটার জন্য, মানে এটাকে বলে লোকাল আইপি। আচ্ছা, আর হচ্ছে ভাইয়া ওই যে আপনি এই যে ডিআইজি প্লাস শর্ট, এরপরে হচ্ছে যেটাটা জানতে চাইতেছেন ওইটা মানে লিখবেন। তো ডিআইজি প্লাস শর্ট হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস বের করার জন্য ইউজ করি, এরকম? হ্যাঁ, আইপি অ্যাড্রেস বের করতে ইউজ করতে পারেন। আচ্ছা, যে ডিআইজি প্লাস শর্ট, আর যে ওয়েবসাইটটা নাম দিবেন এখানে ওয়েবসাইটের নাম। জি ওকে, ভাই লোকাল আইপি অ্যাড্রেস কি আমরা ইচ্ছা মতো চুজ করতে পারি? বুঝিনি, আর একবার বলবেন? লোকাল আইপি অ্যাড্রেস বললেন যে সেটাকে আমরা ইচ্ছা মতো নাম্বার দিয়ে চুজ করতে পারি? না না না, এটা হচ্ছে একটা রেজোনেটেড আর কি, এইটাই থাকে বেসিক্যালি। এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার এইভাবে সেট আপ দিছে, এটা আসলে চেঞ্জেবল না। আপনি লোকাল হোস্ট বা বিভিন্ন জিনিস দিয়ে এটা ইয়ে করতে পারেন। আচ্ছা, আমি জিনিসটা এইটা নিয়ে আমরা হচ্ছে আরো ডিটেলসে, মানে হচ্ছে যখন রেকন আর এনুমারেশন যখন পড়বো, এটা নিয়ে আরো ডিটেলস আমি তখন বলবো। আচ্ছা ভাই। কারণ এখানে আরো ব্যাপার স্যাপার আছে, এন্ড লাস্ট মোমেন্টে দেখি একটা ভালো কিছু দেখানো যায় কিনা আপনাদের, ট্রাই করব। আচ্ছা, সো আমাদের এই অস্ট্রো ডাব্লিউ.অস্ট্রো.এডু, এটাকে আমাদের পিসি চিনা না, আমাদের পিসি কে যদি চিনাতে হয় আমাদের আইপি অ্যাড্রেস লাগবে। সো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস লাগে, সেটা হলো ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম। আর ডিএনএস কি? ডিএনএস কিন্তু আরেকটা সার্ভার। সে কি করে, তার ভিতরে এরকম অনেকগুলো রেকর্ড থাকে, যে মনে করেন আহ, হ্যাঁ, গুগলের আইপি মনে করেন এইটা 123 বা কিছু একটা, আমি আপাতত নিউমেরিক্যাল ভ্যালু দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। মনে করেন ইউটিউবের আইপি হলো 456। তারপরে আরো অনেক কিছু থাকতে পারে, মানে ওইগুলো আইপি অ্যাড্রেস অস্ট্রের আইপি মনে করেন হচ্ছে 567। ওকে, সো ডিএনএস সার্ভার কি করে, ডিএনএস সার্ভারটা দেখলো যে আমার কাছে রিকোয়েস্ট আসতেছে একটা এইটা নিয়ে, তাহলে এটাকে আমি চেক করে দেখি, এন্ড সে দেখলো যে হ্যাঁ আমার আইপি অ্যাড্রেস হলো এইটা, অস্ট্রের আইপি অ্যাড্রেস। সো সে সেটা মানে ওই পিসি কে এই আইপি অ্যাড্রেসটা 567 এ রিটার্ন করে দিবে, যে তুমি এই যে তোমার আইপি অ্যাড্রেস এটা তুমি ধরো, এখানে তুমি রিকোয়েস্ট দিবা। এন্ড ডিভাইস কি করবে, ও তাহলে এখানে আমি রিকোয়েস্ট দেওয়া লাগবে, তাহলে আমি রিকোয়েস্টটা দিই। এন্ড সে অস্ট্রের কাছে রিকোয়েস্ট দিল। এন্ড রিকোয়েস্টটা কিরকম হবে এখন খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমাদের টিসিপি হ্যান্ডশেক হবে, সাইন হবে, দেন হচ্ছে
এসিকে হলো, এন্ড ফাইনালি এটা একটা ভালো হইলো না, হ্যাঁ আমাদের অ্যাকনলেজ হবে। সো এইভাবে আমাদের টিসিপি কানেকশনটা হলো, এন্ড এরপরে যে কি শুরু হচ্ছে, এরপরে যে আমার মানে ওয়েবসাইটটা আমার চোখের সামনে বেশি উঠতেছে, যে অস্টের যে ওয়েবসাইটটা। এখন আমরা কিভাবে একটা ওয়েবসাইট ভিজিট করি, আই হোপ এইটুক বুঝা গেছে। বুঝলাম। আচ্ছা, এইটুকুই আমাদের ছিল। এখন এখানে আমি কিছু জিনিস বলতে চাচ্ছি যে টিএলএস হ্যান্ডশেক এটা কি, এইচটিপি এন্ড এইচটিপিএস এই দুটো পার্থক্য কেউ বুঝেন? এই যে আমাদের আমাদের এখানে এইচটিটিপিএস আছে, এটার অর্থ কি বলতে পারবেন? এইচটিটিপি সিকিউর মানে হইলো এটা একটা এনক্রিপ্টেড। সিকিউর আর হ্যাঁ, একটা সিকিউর এটা না। সিকিউর। ইয়েস, সবাই মোটামুটি জানে। সরি, এই দেখেন। আচ্ছা, এইভাবে না, আমি একটা ভালো একটা ওয়েবসাইটে যাই। কাকে যাবো, কোথায় যাবো, কোথায় যাবো? আচ্ছা, এখানে যাই। এখন কোন একটা মানে কোন একটা ওয়েবসাইট ভিজিট করার সময় এই কর্নারে খেয়াল করে দেখবেন অনেক কিছু লেখা ওঠে। আচ্ছা, এটা থাকলো। আমি এই দেখেন এইখানে সিকিউর লেখা আছে না, আপনাদের ব্রাউজারে তো মানে এই সাইডে কোনো একটা লক সিস্টেম থাকে, ওইখানে লেখা থাকে। এইখানে যাওয়ার পরে কানেকশন সিকিউর, দেন মোর ইনফরমেশন, এইখানে দেখবেন একটা সার্টিফিকেট বা সামথিং একটা বের হইছে। এইটা হলো আমাদের এসএসএল সার্টিফিকেট। এটা মানে বলে যে হ্যাঁ সাইটটা মানে ভেরিফাইড বা সাইটটা ভালো, এটা বলে আর কি। যেমন এখানে কানেকশন এনক্রিপ্টেড আর টিএলএস সামথিং সামথিং এই যে এখানে লেখা আছে আর কি। সো বেসিক্যালি সিকিউর মানে এইচটিপিএস সিকিউর, ওই লাস্টের এসটার মিনিং হচ্ছে এইটা যে এখানে একটা টিএলএস হ্যান্ডশেক হয়, যেটার মাধ্যমে ওয়েবসাইটটা বলে যে নিজেকে মানে ভ্যালিড বলে দাবি করে। ঠিক আছে, এন্ড এটার একটা সুবিধা হচ্ছে যে এই প্রত্যেকটা যে মানে কমিউনিকেশন হয় প্রত্যেকটা একটা সিকিউর টানেলের মাধ্যমে হয়, যে কারণে আর কি এইচটিপিএস বলা হচ্ছে আর কি সিকিউর, মানে এনক্রিপ্টেড থাকে, যে ডেটা ট্রান্সফার গুলো হয় বা যা হয় সবকিছু এনক্রিপ্টেড থাকে, ওইটা বাইরে থেকে এভাবে বোঝা যায় না বা দেখা যায় না। সো আমার পার্ট এইটুকুই ছিল। এখন হচ্ছে আপনারা ওসিড নিয়ে জানবেন, কারো যদি কোশ্চেন থাকে এখন করতে পারেন। আচ্ছা, এসএসএল মানে এইচটিটিপিএস এর জন্য যে সার্টিফিকেটটা আছে মানে সেটা মেইনলি এটা কোথা থেকে নেয়, আর এটা হচ্ছে মানে এটা মানে কি সার্টিফিকেটটা দিয়ে কি হয়, মানে এটা কি বুঝায় এটা বুঝি নাই। আচ্ছা, এটা সার্টিফিকেটটা হচ্ছে মেইনলি একটা ইনফরমেশন, যেটার ভিতরে হচ্ছে হেডার থাকে, তারপরে বডি থাকে, প্রত্যেকটা পার্টের মধ্যে আলাদা আলাদা ইনফরমেশন ক্যারি করে। এটা হচ্ছে সার্ভার আর ডিভাইসের মধ্যে যে কানেকশন, সেই কানেকশনটা স্ট্যাবলিশ করার জন্য মেইনলি হচ্ছে যে এই হেডার ফাইলটা কাজে লাগে। এটা নেটওয়ার্কের ইন্টারনাল বিষয়। আচ্ছা, বুঝতে পারছি। মানে কানেকশনটাকে আরো সিকিউর করার জন্য এই সার্টিফিকেটটা আর কি থাকে। জি, ব্যাপারটা অনেকটা এরকমই। আর বেসিক্যালি হচ্ছে টিএলএস এর সার্টিফিকেটটা আছে, এইটা কারা দেয়? এটা দেয় হচ্ছে মনে করেন লেস্ট এনক্রিপ্ট, মানে এরা ফ্রি আর মোস্ট পপুলার যে লেস্ট এনক্রিপ্ট, এই যে এরা দেয়। তারপরে হচ্ছে আপনার ক্লাউড প্লেয়ার দেয়, মানে অন ক্যামেরা রিকগনিশন। এন্ড ক্লাউড ফ্লেয়ারটা সব থেকে বেশি মানুষ তো ইউজ করে। আপনি তো কোনো ওয়েবসাইট ঢুকতে গেলে দেখবেন যে ক্লাউড ফ্লেয়ারের কিছুটা বের হচ্ছে, ওরা একটা প্রক্সি দেয় আর কি। এইটা মানে একদম ডিটেলস, মানে এখন বললে ওভারওয়েলড হয়ে যাবেন দেখে আমি খুব সিম্পলি বুঝাই দিচ্ছি। আপনাদের রেকন এনুমারেশন যখন আসবে তখন কি প্রক্সি সার্ভার কি মানে হ্যান এসব কিছু নিয়ে আলোচনা করা হবে। মানে এরা হচ্ছে ফ্রিতে সার্টিফিকেটটা দেয়, ইভেন সেলফ সাইন মানে নিজেরা সার্টিফিকেট বানায়ও ইউজ করা যায়। ঠিক আছে, এরকম টিএলএস সার্টিফিকেট দেয়। না, যদি মানে পার্সোনালি যদি মানে ওভাবে করে এনক্রিপ্ট করে যদি ডাটা পাঠানো হয়, ওইটা কি মানে
এরকম হবে কিনা? বুঝিনি কথাটা। মানে ধরেন এটা তো মেইনলি হচ্ছে কমিউনিকেশনটা এনক্রিপ্টেড থাকে, তাই না? মানে ওই এনক্রিপশনটা কি মানে এই যে লেটস এনক্রিপ্ট বা ক্লাউডফ্লেয়ার এরা প্রোভাইড করে, তাই তো? জি। তো মানে এখন যদি আমি যদি মানে ওইটাকে মানে লো লেভেলে যে হচ্ছে যে আমি যদি এনক্রিপশনটা মানে আমি ক্রিয়েট করি বা আমি হচ্ছে যে কোনো এনক্রিপশন কোনোভাবে ইউজ করি মানে থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া, তখন কি সার্টিফিকেট লাগবে কিনা ওইটা? এরা এদের থেকে তো আপনি সার্টিফিকেট নেবেন, বা সার্টিফিকেট কনফিগার করা পুরো আলাদা একটা সেক্টরই আছে। সার্টিফিকেট আলাদা হবে, এসএসএল সার্টিফিকেট বা টিএলএস সার্টিফিকেট গুলো কনফিগার করা লাগে। সো এইটা সম্পূর্ণ আলাদা মানে ডেভেলপিং একটা ফিল্ড আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। যে আপনি চাচ্ছেন যে আপনি একটা ওয়েবসাইট হোস্ট করবেন, হোস্ট করার মানে হোস্ট করবেন, আপনার কি বলে মেথডটা সিকিউর হবে। সো আপনার এই মানে প্রসেসটা অনেকটা এরকমই, যে আপনার কোনো একটা মানে কি বলে ওটাকে, এদেরকে বলে হচ্ছে, আসলে আমার খেয়াল আসতেছে না, মানে হচ্ছে এদের থ্রুতে লেস এনক্রিপ্ট হোক বা ক্লাউড ফ্লেয়ার হোক বা আরো কয়েকজন আছে আর কি, এদের থ্রুতে আপনার হচ্ছে ডোমেইন বা নেম সার্ভার গুলো ইয়ে করার পরে মানে ওইখানে সার্ভার যখন কনফিগার করবেন, ইনাবেল মানে অলওয়েজ ইউজ এইচটিটিপিএস ওইটা মানে সেট করবেন আর কি। মানে এটা বললে আরো মাথা ঘোরাবে এখন আপনার, যে একটা অ্যাপাচি বা এনজিনিক্স সার্ভার কনফিগারেশনের মানে কনফিগারেশনের সময় এই জিনিসগুলো আসে আর কি। সার্ভার কনফিগারেশনের ব্যাপারে চলে যাচ্ছেন, আরো অ্যাডভান্স জিনিস। বুঝতে পারছি। না আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে মানে যদি এনক্রিপশনটা আমি বানাই মানে আমার পক্ষে কি বানানো সম্ভব কিনা? আমার ওয়েবসাইট আমি মানে কমিউনিকেশনটা এনক্রিপ্টেড এনক্রিপ্টেড রাখবো আর কি, তাই ওইটা বলতে চাচ্ছিলাম। ওভাবে করে কি পসিবল কিনা? নাকি থার্ড পার্টি সফটওয়্যার মানে লাগবে, মানে ওদের সার্টিফিকেটই লাগবে ওইটা কি? এখন আপনি যদি নিজে এনক্রিপ্ট করেন তাহলে এটা একটা বলা হবে সেলফ সাইন্ড এনক্রিপশন। মানে এটা তো অনেক সময় একটা ওয়ার্নিং দিবে যে সার্টিফিকেটটা ভ্যালিড না, বা যদি আপনি মানে পারফেক্টলি এনক্রিপ্ট না করতে পারেন। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন, কিন্তু মানে জিনিসটা আর কি একটুখানি জোড়াতালি দেওয়ার মতো হয়ে যাবে। এখন সেলফ সাইন সার্টিফিকেট এইটা কি, এইটা একটা উদাহরণ দিতে পারতাম, কিন্তু আসলে বলার মতো না এটা। যাই হোক, বইলা দেন, সমস্যা নাই। না না না, তুমি মনে হয় জানো এই জন্য এরকম করতেছ। সেলফ সাইন তো আমি জানি না অনেস্টলি, ফাক। রাউটার সেটআপ প্যানেল, রাউটার সেটআপ পেজের যদি মনে করেন যে ওই এইচটিটিপিএস অপশনটা অন করলাম তখন বুঝিনি, আরেকবার বলা যাবে? সেলফ সাইন সার্টিফিকেটের যে এক্সাম্পল, সেটা কি যে রাউটার মেবি কয়েকটা রাউটারে থাকতে পারে, মেবি আই থিঙ্ক এটা ওই সিংথিং এর অ্যাডমিন পেজ, যেটা মানে সিংথিং এর অ্যাডমিন পেজে দেখছিলাম একটা অপশন যে ইউজ এইচটিটিপিএস, তো ওইখান ওটা অন করার পরে দেখি যে সেলফ সাইন সার্টিফিকেট আসে পড়ে। আচ্ছা আচ্ছা, সেলফ সার্টিফিকেট কি সার্ভার কনফিগার করার সময়ও আর কি ওই ইয়েটা চলে আসে? আচ্ছা, আরো যদি ইয়া থাকে তাহলে, কোশ্চেন থাকে তাহলে আপনারা পরবর্তী জিজ্ঞেস করেন। আমাদের কি সময় হাতে কম, নেক্সট কোশ্চেনটা ক্লাস করবেন আপনারা। শোয়েব ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাই আপনি শুরু করেন। আপনাদের যাদের যত কোশ্চেন আছে আপনি এগুলা রেখে রাখেন, আমরা হচ্ছে ক্লাসটা শেষ হলে আপনাদের সকল কোশ্চেন আবার দেখো, সমস্যা হবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আজকে আমাদের টপিকটা নিয়ে একটু কথা বলি। ওএসআইএনটি, আমরা যেটাকে ওশেন্ট বলি। ওশেন্ট মানে হচ্ছে কি, যে ওপেন সোর্স নেটওয়ার্ক ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো এটা মেনলি কেন ইউজ করা হয়, যে আমাদের চারপাশে যত ওপেন ইনফরমেশন আছে সেগুলাকে কাজে লাগায় আমরা কিছু ইনফরমেশন গ্যাদারিং কেন দরকার? আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের পার্সোনাল রিজনেও বা হচ্ছে আমাদের প্রফেশনাল রিজনেও হচ্ছে আমরা অনেক কিছু জানতে হয়।
যেমন একটা যদি এক্সাম্পল দেই যে আমরা ফেসবুকে যেটা করি যে ফেসবুকে সবার রিয়েক্ট ধরে ধরে হচ্ছে দেখি যে কে কে রিয়েক্ট দিল, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস কে রিয়েক্ট দিচ্ছে, কার সাথে কার কি চলতেছে, আমরা এগুলো অনেক সময় অনেক মানে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কে সবচেয়ে বেশি কার পোস্টে রিয়েক্ট দিতেছে, তার মানে ওর সাথে ওর কিছু মানে আছে, এরকম সামথিং লাইক দ্যাট আর কি। তো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের কি, আমরা ব্রেইন ইউজ করে আমাদের সামনে যত ইনফরমেশন আছে আমরা ডট কানেক্ট করার চেষ্টা করি। এটাই হচ্ছে মূলত ওশেন্টের ফান্ডামেন্টাল, যে আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা ইনফরমেশন গুলো আমরা একত্র করে একটা ডট কানেক্ট করে একটা আহ, কিছু সিদ্ধান্ত নিব বা একটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে কোশেন্টের মেইন কনসেপ্ট, ঠিক আছে? তো এর এখন হচ্ছে যে আমরা কোশেন্ট কি একটু আগে বললাম, তারপরে হচ্ছে যে রেকন ফাংশন। রেকন মানে হচ্ছে যে মানে এই যে কিভাবে মানে ইয়া করা হয়, যে খোঁজা হয়। রেকন মানে মেইনলি হচ্ছে যে সার্চিং করা বা খোঁজা। তো প্রথমে আমরা ডোমেন অর্গানাইজেশন মানে একটা ডোমেনকে আমরা আইডেন্টিফাই করি, যেমন আমরা অস্টের ডোমেনটাকে আইডেন্টিফাই করতে পারি। তারপরে হচ্ছে এখানে পিপল অ্যাকাউন্ট মিডিয়া আছে, মানে এটা জাস্ট একটা একাডেমিক ফ্লো, বাট এটা মেনটেন করার দরকার আছে এমন না। এরপরে হচ্ছে আমাদের প্রথম টপিক, সেটা হচ্ছে গুগল ডরকিং। গুগল ডরকিং কি কেউ জানি? গুগলে একটা স্পেসিফিক স্ট্রিং সেট দিয়ে স্পেসিফিক জিনিসপাতি খোঁজা। হ্যাঁ, ভেরি গুড। যেমন আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের বই খোঁজার দরকার পড়ে, মানে একটা পার্টিকুলার বই যেটা হচ্ছে টিচাররা বলে নাই, বা হচ্ছে যে আমরা একটা বই খুঁজতেছি যেটা ইজিলি অ্যাভেলেবেল না, মানে সার্চ দিয়ে পাচ্ছি না, ঠিক আছে? তো এটা খোঁজার জন্য আমরা কি করব, গুগল ডকিং এর ইউজ করব, বা হচ্ছে আমরা একটা স্পেসিফিক লাইন যেটা কোন একটা ওয়েবসাইটের ভিতরে আছে সেটা খোঁজার জন্য হচ্ছে যে আমরা এই কি বলে খোঁজার জন্য হচ্ছে যে আমরা গুগল ডকিংটা ইউজ করি। যেমন এখানে কয়েকটা অপারেশন দেওয়া আছে, মানে এক্সাম্পল দেওয়া আছে যে আমরা যদি এরকম ভাবে লিখেছি সাইট তারপর টার্গেট ডট কম, মানে আমাদের যে টার্গেট সেই টার্গেটের ভিতরে কোনো ফাইল টাইপ পিডিএফ আছে কিনা। যেমন যদি আমরা আমাদের ভার্সিটির ওয়েবসাইটেই হচ্ছে যে দেখি যে আমাদের সাইট দিলাম edu, আর আমাদের ফাইল টাইপ দিলাম আমরা পিডিএফ, ঠিক আছে? মানে আমাদের এই যে এখন আমার কি হচ্ছে যে অস্টের ওয়েবসাইটের মধ্যে যত পিডিএফ আছে, মানে আমাদের এই সাইটের ভিতরে যত পিডিএফ আছে সবগুলো আমাকে দেখাচ্ছে, এই যে পিডিএফ, এটাও পিডিএফ, এটাও পিডিএফ, এটাও পিডিএফ। এই যে এটা হচ্ছে অ্যাডভান্স গুগল সার্চ, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত গুগল ডকিং এর কাজ। আচ্ছা, যদি আমরা জেপিজি মানে ছবি সার্চ করতে চাই, ঠিক আছে? যেমন হচ্ছে যে এখানে ছবি নাই, পিএনজি, পিএনজিও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ভালো কথা। ডক এক্স, একটা ডক ফাইল হচ্ছে আমরা পাইছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে অস্টের অথবা সাবডোমেন ভিতরে একটা ডক, এই যে তারপরে হচ্ছে আচ্ছা ও হচ্ছে যে সিমিলার কিছু সাইটও আমাকে বের করে দিচ্ছে আর কি। এই যে এটা যেমন হচ্ছে ডক ফাইল। তো এই জিনিসটাই হচ্ছে মূলত গুগল ডকিং, এর মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে সার্চ সেটাকে আরো কমায় নিয়ে আসতে পারি। যদি আমরা র্যান্ডমলি সার্চ করি তাহলে সেটা দেখা যাচ্ছে যে অনেক বড়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, খোঁজার ব্যাপার। কিন্তু আমরা গুগল ডকিংটা ইউজ করে আমাদের সার্চটাকে অনেক কমায় নিয়ে আসি। এখন এখানে একটা মাত্র রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি আমরা ম্যানুয়ালি সার্চ করতে যেতাম তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় লাগতো। তো এই জিনিসটা করার জন্য গুগল ডকিং আমরা ইউজ করতেছি। ওকে, জিনিসটা কি বুঝা গেছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? লাউড এন্ড ক্লিয়ার। জি ভাইয়া। আহ
এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ইন ইউআরএল মানে হচ্ছে আমার ইউআরএল এর সাথে ম্যাচ করবে। তারপরে হচ্ছে ইন টাইটেল মানে হচ্ছে যে ভিতরে পেজের ভিতরে, মানে ওয়েব পেজের ভিতরে একটা পার্টের সাথে যদি মিলে সেক্ষেত্রে হচ্ছে যে ওই সার্চটা আমাকে খুঁজে এনে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে গুগল ডর্কিং এর ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। এগুলা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। পুরো ওশেন্টের পুরো বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের ব্রেন তত কানেক্ট করতে পারবে ইজি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি যে হু ইজ লুকআপ। হু ইজ লুকআপ হচ্ছে যে আমাদের মেইনলি আমাদের যে ডোমেইন আছে সেটাকে হচ্ছে যে খোঁজার জন্য ইউজ করা হয়। দিয়ে দেখায়, যেমন হু ইজ, যেমন আমাদের দিলাম, মানে এই পোস্টের সব ইনফরমেশন আমাকে দেখাবে। রেজিস্টার ডাটাবেস ডট এডু, মানে এটা যেহেতু লাস্ট ডট এডু আছে হচ্ছে দেখাচ্ছে এটা। তারপরে হচ্ছে এই যে ডোমেন নেম হচ্ছে ডট এডু, রেজিস্টার মানে হচ্ছে কার নামে এই ডোমেনটা রেজিস্টার হয়েছে। ঠিক আছে, যে ঠিকানা পুরো ডিটেলস ঠিকানা দেওয়া আছে। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্টেন্ট মানে হচ্ছে এই ডোমেইনটা সম্পর্কে কে দেখভাল করে, যে মোহাম্মদ রাশেদ। এরপরে হচ্ছে এই যে টেকনিক্যাল কন্টেন্ট, এই যে ডিটেলস আমাদের এই যেখানে একটা ফোন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, যে এই এই নাম্বারে ফোন ফোন নাম্বারটা হচ্ছে মূলত যে যে আমাদের কি বলে ডোমেনটা যখন আমি রেজিস্টার করতে যাই আমাদেরও কিছু ইনফরমেশন দেওয়া লাগে সেটার জন্য। এই যে দেখেন ইমেলও দেওয়া আছে। তারপরে হচ্ছে যে এই যে নেম সার্ভার, মানে এটা একটু আগে যে আমরা ডিএনএস করছিলাম যে কোন ডিএনএস ইউজ করতেছে, যেমন এখানে হচ্ছে যে আমাদের এই যে ক্লাউড ফ্লেয়ারের ডিএনএস ইউজ করতেছে। তারপরে ডোমেনটা রেজিস্টার হয়েছে কবে, সেই 2000 সালে এই ডোমেনটা রেজিস্টার হয়েছে। এবং ডোমেন কিন্তু প্রতি বছর বছর হচ্ছে যে আমাদের ইয়া করা লাগে, মানে রিনিউ করা লাগে। তো এই যে লাস্ট আপডেট করছিল 2025 সালে, এবং ডোমেনটা এক্সপায়ার হয়ে যাবে 2028 সালে 31 জুলাই, মানে 31 জুলাইয়ের পর আবার হচ্ছে ডোমেনটা রিনিউ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি আমাদের কুইজ লুকআপের কাজ, মানে একটা ডোমেন সম্পর্কে ইনফরমেশন কিছু কালেক্ট করা। এই যে যেটা বললো যে ক্রিয়েশন, এক্সপায়ারি ডেট, নেম সার্ভার, মানে কোথায় হোস্টিং আছে। ঠিক আছে, যেমন এইখানে হোস্টিং বলতে হচ্ছে যে এই যে ক্লাউড ফ্লেয়ারের ইয়াতে আমাদের ইয়াটা হোস্টিং আছে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে রেজিস্ট্যান্ট অর্গানাইজেশন, মানে যে এই যে একটু আগে আমরা দেখছিলাম এই যে। ঠিক আছে, এরকম হচ্ছে যে সব ইনফরমেশন একটা ডোমেইনের জন্য কি কি ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের আহ পাওয়া যায়। ঠিক আছে, আমরা যদি আরেকটা দেখি, যেমন কুইজ, যেমন বুয়েট ডট এডু যদি আমরা দেখি, এর নামে বুয়েটেরটা কি বুয়েট ডট এডু, বুয়েট ডট এসি ডট বিডি। ঠিক আছে, এসি ডট বিডি। ওরা হচ্ছে ইনফরমেশন পায় নাই, ওরা হচ্ছে ওদের ডাটাবেজে এই ইনফরমেশনটা পায় না। আচ্ছা, যাই হোক, মোটামুটি বুঝতে তো পারছেন যে হুইজ লুকআপের কাজটা কি। হ্যালো, বুঝতে পারলাম। ওকে, এগুলো খুব বেসিক জিনিস। ইউজার নেম ইনিউমেরেশন হচ্ছে যে ইউজার নেম লুকআপ করা মেইনলি। যেমন আমি যদি আমার নামই দেই, যেমন এটার জন্য যে টুলসটা ইউজ করা হয় সেটা হচ্ছে শার্লক। শার্লক শার্লক হোমস থেকে শার্লক। শার্লক হোমস থেকে শার্লক, এন্ড হচ্ছে এটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে,
এই যে শার্লক হচ্ছে শার্লকের গিটহাবের পেজে গেলে আপনারা দেখবেন যে এটা ইনস্টল করার জন্য কমান্ড হচ্ছে pipx install শার্লক ফ্ল্যাশ প্রজেক্ট, ঠিক আছে। এই যে এটা দিলে কি হবে যে ওর ডাটাবেজে যতগুলা সাইট আছে ও সবগুলা থেকে কি করবে, চেক করবে এই যে মানে আমার এই নামে এই যে এই ইউজার নেমে কোন কি কি অ্যাকাউন্ট আছে, যেমন এই যে অ্যাড কোডারে হচ্ছে অ্যাকাউন্ট আছে, ভিজা যে অ্যাকাউন্ট আছে, তারপর ব্লগে ব্লগার চেজ, এগুলো মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি আছে আমার, এই যে কেউ একজন খুলে রাখছে কিছু একটা, মানে এই ইউজার নেমে আমার টোটাল কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে সবগুলা হচ্ছে এই শার্লকস যে টুলসটা আছে সেটা আমাকে খুঁজে খুঁজে বের করে দেয়, ঠিক আছে। এই যে অ্যাড কোডারে আছে, বুঝতে পারছি। লিনাক্স কার্যকরী। ইউজুয়ালি উইন্ডোজে ওরা ব্রাউজারে যায় ওই সাইট সার্চ করে ওই হুইস লুকআপ আর শার্লক মানে খুঁজতে খাটতে বাইর করতে হয়। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে ইয়াটা ইউজ করা, লিনাক্সটা ইউজ করা অনেক ইজি ওয়ে। হোয়াট ইজ মাই নেম, এটা হচ্ছে ওয়েব বেসড। হোয়াট ইজ মাই নেম, এটাও দেখি। এই যে এখানে যদিও হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয়, আমরা বেশি সার্চ করতে পারবো না। যেমন আমি যদি একটা স্নুপি ফোর্ড লিখে সার্চ দিই, এখানে পাবলিকলি যত অ্যাকাউন্ট আছে যেটা যতটুকু দেখা যায় ততটুকু দেখানোর চেষ্টা করবে আমাকে, ঠিক আছে। সেটা হতে থাকবে। তারপর হচ্ছে নেম সিএচকে, এটাও হচ্ছে যে ডোমেইনের অ্যাভেলেবিলিটি চেক করে। আমরা যেমন হচ্ছে যে ডোমেইন কি কেউ কিনছে কখনো? হ্যালো, না, আচ্ছা, গোড্যাডি এটাতে হচ্ছে যে ডোমেইন অ্যাভেলেবিলিটি আছে কিনা চেক করা যায়। যেমন আমি যদি আমার নামে হচ্ছে যে চেক করি যে আমি যদি এই নামে কোনো ডোমেইন রেজিস্টার করতে যাই, ডোমেইন কি আদৌ আছে কিনা সেটা হচ্ছে চেক করে দেবে। যেমন হচ্ছে যে এটা আছে, অ্যাভেলেবেল আছে, আমাকে হচ্ছে যে এত পরিমাণ টাকা দিলে আমি হচ্ছে ডোমেইনটা ক্লেম করতে পারবো। এরকম হচ্ছে যে ডোমেইন নেম সার্চ করার অ্যাভেলেবিলিটি চেক করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের সার্চ চলে আসছে যে কোন কোন জায়গায়, যে স্লাইড শেয়ার, স্ক্রিবিডি, টুইচ, আর্কাইভ, মানে যত জায়গায় এই পার্টিকুলার এই যে স্নুপি 404 নামে অ্যাকাউন্ট আছে সেগুলা হচ্ছে আমাকে খুঁজে বের করে দিচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত এই হোয়াট ইজ মাই এর কাজ। ওকে, এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমাদের রেসপন্স তো খুবই কম দেখতেছি। আচ্ছা ভাই, শার্লকটা কিভাবে কমান্ডে নামাবো এটা জাস্ট আরেকবার একটু দেখাই দিলে গিটহাব থেকে কোথায় গিয়ে? হ্যাঁ হ্যাঁ, শার্লকে হচ্ছে এই যে পিপ এক্স ইনস্টল শার্লক মাইনাস প্রজেক্ট, এটা দিয়ে হচ্ছে যে এটা দিলেই অটোমেটিক ইনস্টল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আবার শার্লকের মেবি ইয়াও আছে, ওয়েব ভার্সনও আছে, খুঁজে খুঁজে করে দেখবেন। আচ্ছা, এরপরে একটু ফাস্ট যাচ্ছি কারণ হচ্ছে আজকে আমার আর কি লাইভ কিছু সিটিএফ এর প্রবলেম দেখবো, তো জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্লাইডে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইমেজ মেটাডাটা, যেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ইমেজ মেটাডাটা কি আমরা জানি? মেটাডাটা হলো ছবির সাথে যেসব অক্সিলারি ডেটা থাকে, যেমন কই ছবি তুলছে, না যে ছবি তুলছে এর নাম কি, ছবির অ্যাপারচার কি, হ্যান ত্যান। আচ্ছা, ছবি, হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমাদের ছবির মধ্যে যত একটা ছবি কিন্তু জাস্ট যে আমাদের কত বাই কত পিক্সেল
বা হচ্ছে ছবির সাইজ কত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ছবির পিছনে আরো অনেক ইনফরমেশন থাকে, যেটা একটু পরে আমরা একটা রুমের চ্যালেঞ্জ হচ্ছে দেখবো। তো ছবির ছবির মধ্যে প্রত্যেকটা জিনিসের মানে একটা ছবির ফাইলের ভিতরে প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন থাকে, যেমন কোন ডিভাইস দিয়ে তুলছে, তারপরে কোন লোকেশন যদি অন থাকে লোকেশনে কোন লোকেশনে তোলা হয়েছে, এরপরে হচ্ছে যে ওই ওটার ল্যাটিটিউড লঙ্গিটিউড, তারপরে মানে জিপিএস কোঅর্ডিনেট, তারপরে ডিভাইসের নাম, মডেল, ইভেন কোন মডেল দিয়ে তোলা হয়েছে, এবং ডেট এন্ড টাইম, ইচ এন্ড এভরিথিং। তারপরে এটার মধ্যে কোনো ছবি যদি এডিটও করা হয়, তা মানে আমরা যদি মেইন ফাইলটা পাই, তো তাহলে কিন্তু ওই ছবি এডিট করলে কোন সফটওয়্যার দিয়ে এডিট করা হয়েছে এবং কখন এডিট করা হয়েছে, ইচ এন্ড এভরিথিং হচ্ছে এই মেটা ডাটার মধ্যে আমরা পাবো। ঠিক আছে, তো মেটা ডাটার জন্য কয়েকটা দেওয়া আছে, টুলস দেওয়া আছে, যেমন হচ্ছে এক্সিস টুল, তারপরে জিপিএল, তারপরে হচ্ছে মেটা ডাটা টু গো। এগুলার লাইভ এক্সাম্পল আমরা দেখবো, সমস্যা নাই। আহ, এটা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একদম কি বলে ডেটার ফ্লাড। আচ্ছা, ফেসবুকের হয় কি যে ফেসবুকের কিন্তু ছবি দেওয়ার পরে ছবির কিছুটা মানে হয়ে যায়, সেটা হচ্ছে ছবির ওরা কম্প্রেস করে, ফেসবুকের মধ্যে ছবি যখন পোস্ট করা হয় ছবি ওরা কম্প্রেস করে, এবং কম্প্রেস করার ফলে হয় কি যে কিছু মেটাডাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, হুম। তো যদি র ফাইলটা পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা মানে সব ইনফরমেশন ইজিলি গ্যাদার করতে পারি। আশা করি বোঝা গেছে। হুম। এরপর হচ্ছে রিভার্স ইমেজ সার্চ, সেটা হচ্ছে যে মানে ইমেজ দ্বারা হচ্ছে কোনো কিছুকে সার্চ করা, যে একটা ইমেজ আমাকে কেউ দিল, সেটা হচ্ছে সেটা কোথায় সেটা খুঁজে বের করতে পারলো। ঠিক আছে, এটা হচ্ছে মানে মেইনলি রিভার্স সার্চ। যেমন গুগল লেন্স দিয়ে আমরা কি আমাদের যে গুগল ফটোস, যে সরি ফটোস না, গুগলের যে ইমেজ একটা আলাদা যে সার্চ অপশন আছে, সেখানে হচ্ছে আমরা ছবি দিলে সেটা কোন জায়গা সেটা ও খুঁজে বের করার চেষ্টা করে। তো এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে ইয়ান্ডেক্স ইমেজ, এটা সবচেয়ে ভালো কাজে দেয়। ঠিক আছে, আচ্ছা, ওয়েব্যাক মেশিনটা হচ্ছে কি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের মানে থাকে, মানে প্রিভিয়াসলি কেমন আমাদের ওয়েব পেজটা ছিল, সেটা হচ্ছে যে দেখার জন্য আমাদের যে archive.com যেটা আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে মেইনলি প্রত্যেকটা ওয়েবসাইটে একটা প্রিভিয়াস ভার্সন রাখে। যেমন ইউটিউব কিন্তু কি আগে কেমন ছিল সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের কি বলছে যে target.com। তাহলে আমরা যদি ইউটিউব। এই যে এরকম ছিল ইউটিউবের পেজটা। ঠিক আছে, মানে কই গেল, এটা তো রিসেন্ট। একবার 2005-এরটা ক্লিক করেন। আহ Redirecting। এই যে এরকম ছিল হচ্ছে যে আগের ইউটিউব, মানে 2011 সালে 8ই ফেব্রুয়ারিতে আমাদের ইউটিউবের পেজটা কেমন ছিল সেটা আমরা দেখতেছি। মানে ওই সময় ইউআইএক্স টা কেমন ছিল ওইটার একটা ওভারভিউ দেখাচ্ছে। ঠিক আছে, তো ওয়েব মেশিনটা এরকম যে মানে পুরানো যুগের কেমন ছিল, বা হচ্ছে আগের আগের ভার্সনের ইউআইটা কেমন ছিল, এই জিনিসগুলো হচ্ছে যে এখানে দেখা যায়। যেমন আগের ইউটিউবের লোগোটা ছিল কিন্তু এরকম 2009 সালের দিকে আমাদের এই যে এরকম ইউটিউবের হোম পেজটা ছিল। আচ্ছা, তো এটা কেন দরকার, এগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন ওশেন্টের প্রবলেম সলভ করার সময় এই আমাদের পুরান ভার্সনে কেমন ছিল
কি ছিল, এগুলো অনেক কোশ্চেন থাকে, তখন হচ্ছে যে আমাদের কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, রিক্যাপ করার তো তেমন কিছু নাই এখানে। আমরা যে জিনিসগুলো নিয়ে জানছি সেগুলো এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব। ঠিক আছে, আচ্ছা, প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের প্রথমেই ডাউনলোড করি। এটা হচ্ছে ট্রাই হ্যাক একটা রুম, সেটা হচ্ছে ওশেন ডেট। ডাউনলোড আছে। এই ছবিটা কি বলছে যে জিও লোকেশন চ্যালেঞ্জ, মানে এটা কোথায় আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো here are some question you'd like to ask yourself. আচ্ছা, মানে এই ছবিটা দেখে আমাদের বুঝতে হবে, এই ছবিটা দেখে আমাদের বুঝতে হবে এই ছবিটার মধ্যে ছবিটা কোথায়, বা হচ্ছে এই ছবিটা আহ, এই ছবিটার সম্পর্কে যে অ্যান্সার করছে সেটা হচ্ছে চাইছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমেই বলতেছে যে কি, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রিট হোয়ার দ্য ইমেজ ওয়াজ টেকেন, মানে এই ছবিটা কোথায় তোলা হয়েছে। তাহলে আমরা ছবিটা যদি একটু জুম করি দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু কার্নেগি স্ট্রিট, মানে অবশ্যই তার মানে কার্নেগি স্ট্রিটের মধ্যে ছবিটা তোলা হয়েছে। তাহলে আমরা এখন এটা সাবমিট করবো। আচ্ছা, এখানে একটু দেখতে হবে যে ফ্ল্যাগ, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ, মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। ঠিক আছে, এটা সাবমিট করার একটা পার্টিকুলার ওয়ে আছে, মানে ফরম্যাট আছে। সেটা হচ্ছে যে এখানে জন্য হচ্ছে যে এই যে বলে দিচ্ছে এস এল, তারপরে অ্যান্সার। ঠিক আছে, ফ্ল্যাগ ফরম্যাটটা আপনাকে বলে দিবে যে কি কিরকম হবে। ঠিক আছে, ফ্ল্যাগ ফরম্যাটটা আপনি যে সিটিএফ এ যান সেখানে হচ্ছে আপনাকে বলে দিবে যে ফ্ল্যাগ ফরম্যাটটা কিভাবে লিখতে হবে। তাহলে আমাদের হচ্ছে CRNEP1 এটা সলভ হয়ে গেল। ঠিক আছে, সিটিএফ এর ওশেন্টের চ্যালেঞ্জ গুলো মূলত এরকমই হয় যে আপনাকে একটা ছবি দিয়ে দিবে এবং সেই ছবিটা সম্পর্কে কিছু কোশ্চেন দিবে, সেই অনুযায়ী আপনার অ্যান্সারটা খুঁজে ফ্ল্যাগ গুলা সাবমিট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? হুম, হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে জাস্ট গুগল ইট, মানে হচ্ছে যে এই ইমেজ ফাইলটার মধ্যে কি আছে সেটা আমরা গুগল করে বার করার চেষ্টা করব। এখানে দেখতে পাইতেছি যে একটা ছবি, এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে পাবলিক সাবওয়ে আছে এবং আন্ডারগ্রাউন্ড আছে, মানে সাবওয়েতে আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে, তো আমরা একটু সার্চ করি যে কোথায় এরকম সাবওয়ে আছে। আমরা জানি যে লন্ডনে হচ্ছে মেইনলি সাবওয়ে আছে অনেক। দেখি আমরা লন্ডন সাবওয়ে একটু সার্চ করে দেখি। এই যে দেখেন, বুঝতে পারতেছেন লন্ডনের সাবওয়ে গুলোতে কিন্তু কি, এই যে লাল কালার গোলের ভিতরে আন্ডারগ্রাউন্ড লেখা। ঠিক আছে, এখানেও কিন্তু এই যে সেম জিনিসটা আমরা দেখতেছি। তার মানে এটা অবশ্যই লন্ডনের কোনো একটা ছবি। বুঝছি বিষয়টা? আর ফার্স্ট তাহলে গেস দেখে মনে হইতেছে বাকিংহাম প্যালেসের কাছাকাছি। হইতে পারে এটা, আস্তে আস্তে দেখবো যে কোথায় আছে। আচ্ছা, আমাদের তাহলে ফ্ল্যাগ ফরম্যাটটা কি ছিল মনে আছে? এসএল এসএল, ব্র্যাকেটের লন্ডন। হ্যাঁ, ব্র্যাকেটে লন্ডন। ঠিক আছে, এই যে, ঠিক আছে। তারপরে বলছে কি যে হুইচ টিউব স্টেশন টু দিস স্টেয়ার লিড, মানে এটা কোথায়, মানে এই স্টেশনটা কোথায়, বা হচ্ছে যে স্টেশনটা সোজা কথা হচ্ছে ওই স্টেশনটার নাম কি, মানে ওই হ্যাঁ স্টেশনটার সিঁড়িগুলা কোন স্টেশনে নিয়ে যাচ্ছে সেই স্টেশনটার তাহলে নাম। এখানে একটু করে হালকা করে ঝাপসা করে আমরা দেখতে পাচ্ছি যে সার্কাস সামথিং লেখা না,
এই যে এসসি লিঙ্ক CIRCUS সামথিং লেখা এখানে, ঠিক আছে? এটা একটু ঝাপসা হলে তার আগে LY সামথিং। হ্যাঁ এলওয়ে আছে। হচ্ছে আমাদের লন্ডনের কোথায় সার্কাস স্টেশন আছে, বা সার্কাস স্টেশন লন্ডন, অবশ্যই আমাদের লন্ডন সিস্টেমে সার্চিংও কিন্তু একটা বড় ব্যাপার। এই যে দেখা যাচ্ছে, এই যে সেম না, এই যে পিছনে এগুলা, তারপরে হচ্ছে এই যে গেট, তার মানে এটাই হচ্ছে সেটা। এই যে লাস্টে LY ও মিলে যাচ্ছে আমাদের, এই যে PICCADILLY, ঠিক আছে? এই যে সার্কাস টিউব স্টেশন। তাহলে আমাদের ফ্ল্যাগ ফরম্যাটটা দেখি তো। আমাদের হচ্ছে যে কি এখানে কয়টা ইয়ে আছে দেখেন, 1 2 3 4, সার্কাস। আমরা বসায় দেখি। জানেন এরা কোনো ঠিকই হবে তাহলে তাই। এই স্টেশনটার নাম কি তাহলে? এই যে পিকাডিলি। পিকাডিলি সার্কাস, এইভাবে হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছি? এইভাবে হচ্ছে যে আমরা কোশ্চেনগুলো সলভ। এরপরে হচ্ছে যে হুইচ ইয়ার ডিড দিস স্টেশন ওপেন, এটা কখন ওপেন করছে? তাহলে হচ্ছে আমরা এটার জন্য ভালো ইনফরমেশন কোথায় পেতে পারি? অবশ্যই উইকিপিডিয়াতে। তাহলে আমরা এইটার উইকিপিডিয়াতে ঢুকি, আমরা দেখি যে ওপেন কবে করছে, ঠিক আছে? ওপেন ইন 10 মার্চ, ঠিক আছে? আচ্ছা, 10 মার্চ 1906। তাহলে ইয়ার চাইছে, তাহলে হচ্ছে আমরা দেখি 1906 বছরে দেখি, হয়ে গেছে, ঠিক আছে? তারপর বলছে কি যে হাউ মেনি প্ল্যাটফর্ম আর দেয়ার ইন দ্য স্টেশন, ঠিক আছে? তাহলে আমরা ইজিলি গুগলে সার্চ করতে পারি এটা, যে পিকাডিলিতে হচ্ছে যে কয়টা স্টেশন আছে। পিকাডিলি স্টেশন, প্ল্যাটফর্ম আছে কয়টা, প্ল্যাটফর্ম নাম্বার। এখন সুবিধা হয়ে গেছে কি যে জেমিনি থাকার কারণে, জেমিনি ইন্ডিকেট থাকার কারণে ইজিলি ও হচ্ছে আমাদের ইনফরমেশন বাই করে দিতে পারে। তো আমরা দেখতেছি যে টোটাল নাম্বার হচ্ছে 4, ঠিক আছে? আবার এই যে ফ্ল্যাগ ফরম্যাটে দেখেন যে এখানে একটা স্টার আছে, মানে এক ডিজিটের একটা সংখ্যা হবে, তার মানে অবশ্যই এখানে 4 হবে। আরেকটা স্টার, নেক্সটটা যাই আমরা। এরপরে হচ্ছে এখানে এবার এই যে এই ছবিটা হচ্ছে কোথায় তুলছে সেটা আমাদের হচ্ছে এই যে হুইচ বিল্ডিং, কোন বিল্ডিং এটা তুলছে সেটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু ছবিটার দিকে দেখি, কোনো একটা রেস্টুরেন্ট টাইপের কিছু মনে হইতেছে, এবং এখানে .ca লেখা কিন্তু, ঠিক আছে? তো কানাডাতে। হ্যাঁ, তার মানে এটা অবশ্যই কানাডাতে, এবং কানাডা। হ্যালো ভাইয়া। আমরা এখানে আসলে করতেছিটা কি, মানে এটার সিগনিফিকেন্সটা আমি বুঝতেছি না। আমরা একটা জিনিস বের করতেছি কিন্তু মানে এটার জিনিসটা বুঝতেছি না, এটার কাহিনীটা কি। আমরা সিটিএফ সম্পর্কে তো আমরা গত ক্লাসে হ্যালো সোয়েব, হ্যাঁ। আমি বলি। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিগনিফিকেন্ট কি। সিটিএফ খেলার জন্য তো অবশ্যই সিটিএফ এরকম আসবে, ছবি দেওয়া থাকবে, ছবি বের করতে। এখন আপনারা রিয়েল ওয়ার্ল্ডে এটা কিভাবে পাবেন? ধরেন আপনি একজন ওশেন্ট ইঞ্জিনিয়ার, অথবা আপনার একজন ওশেন্টের কোনো একটা পদে কাজ করতেছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডিফেন্স অথবা হচ্ছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কাজে লাগে। ধরেন আপনাকে একটা ক্রিমিনালের ছবি দেবে, দিয়ে বলবে এর সম্পর্কে পাবলিকলি অ্যাভেলেবেল যত নিউজ আছে সব নিউজগুলো বের করতে হবে। এখন ওই ক্রিমিনালের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি, মানে কোন লোকেশন আছে সেই লোকেশনটা আপনাকে বের করতে হবে। ক্রিমিনালটা কোথায় কোথায় ঘুরছে, অথবা কোথায় তার
মানে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কোথায় আছে। মানে এভাবে বের করতে হবে যে ক্রিমিনালটা ডেইলি রেকর্ড অথবা ডেইলি সে কি কি অ্যাক্টিভিটিস করে, সেগুলো হচ্ছে বের করা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের কাজ। বুঝতে পারছেন? জি থ্যাংক ইউ। ইনভেস্টিগেশন আগার করাটাই হচ্ছে মেইনলি কাজ। আচ্ছা, তো আমাদের এই ছবিটা দিছে, আমাদের এই ছবিতে এটা কোথায় চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে YVR তারপরে কানেক্টস এইরকম সামথিং একটা আবছা ছবি দেখা, ঠিক আছে? তো আমরা একটু গুগল সার্চ করি YVR কানেক্টস CA আমরা দেখছিলাম, তার মানে কানাডা অবশ্যই, তার মানে কানাডা দিয়ে আমরা সার্চ দিলে দেখতে পাবো যে এটা একটা এই ছবিটা, ঠিক আছে? শাটার স্টকের এই ছবিটা, ঠিক আছে? এটা হচ্ছে কানাডার একটা এয়ারপোর্টের বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের কোন বিল্ডিং এ তুলছে? এই যে এয়ারপোর্টের মধ্যে, ঠিক আছে? SL, তারপরে হুইচ কান্ট্রি লোকেটেড, অবশ্যই কোনটা আপনারাই বলেন। কানাডা। তারপরে হচ্ছে এখন হচ্ছে সিটি, তাই না? সিটি। তো আমরা দেখি এই এয়ারপোর্টটা কোন সিটিতে আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছি আমরা লোকেটেড, এই যে রিচমন্ড সিটি, ঠিক আছে? রিচমন্ড সিটিতে অবশ্যই, তার মানে এটার অ্যান্সার কি হবে? রিচমন্ড। রিচমন্ড। বুঝতে পারছি? হুম। আচ্ছা, এরপরে বলছে যে কফি এন্ড লাইট লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এই যে সার্চের গুলা বাদ দিয়ে আপনি এখন হচ্ছে একটা ওই কমন লাইনে এক্সিভ টুল দিয়ে কোনো একটা আছে কিনা ওটা দেখেন। এটা আপনার নাই। রিভার্স। এটা তো রিভার্স, এটার মধ্যে সবগুলো মেবি রিভার্স। আচ্ছা, আপনি এটা করাতে থাকেন, আমি নিয়ে আসতেছি। এক্সিস্টেড টুল ফাইলে দেখা। আচ্ছা, তাহলে এখানে বলছে যে এটা কোন কফি শপের লোকেটেড, ঠিক আছে? ওকে, যেমন অনেক সময় হয় না যে আমাদের ফ্রেন্ডরা হচ্ছে যে আমাদের না বলে খেতে চলে যায়, এখন কোন রেস্টুরেন্টে খাইছে সেটা হচ্ছে আমরা খুঁজে খুঁজে বাইর করি। তো এরকম সিচুয়েশন আমরা সেটা কাজে লাগাতে পারি। তো এটা কোথায় আমরা এখন খুঁজে বাইর করি? এমনি তো দেখে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ফাইলটা কোথায়, সরি লোকেশনটা কোথায়, ঠিক আছে? আচ্ছা, লোকেশনের একটা আলাদা ছবি দিচ্ছি, এই যে দা ইডিনবার্গ সামথিং লেখা আছে। তো আমরা দেখি যে এটা কোথায়। তারপর হচ্ছে ডাব্লিউ ও এই যে এখানে কিন্তু এম একটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই যে কাছাকাছি এমটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখানেও একটু এক্সিভ টুলের ইউজটা করতে চাই, একটু দেখেন যে এক্সিভ টুল দিয়ে আমরা কি এটা করতে পারবো। এক্সিভ টুল ইউজ করার নিয়ম হচ্ছে এক্সিভ টুল, তারপরে হচ্ছে যে ফাইলের নাম। তাহলে আমাদের ফাইলের নাম কি? এটা, ঠিক আছে? ফাইলের নাম দিলাম এই যে সব ইনফরমেশন আসছে, বাট আমাদের লোকেশন কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? আমাদের লোকেশন দেখাইতেছে না যে এই এটা কোথা তোলা হয়েছে। আমার এটাকে আমাদের অবশ্যই রিভার্স সার্চ করেই বের করতে হবে, ঠিক আছে? যে রিভার্স সার্চ গুলা বের করতে হবে। আচ্ছা, দেখেন তো এখানে এই মলটা কোথায় আছে?
এই যে এইরকম জিনিসটা কোথায় আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এই যে এরকম অনেকগুলো আছে এখানে, বাট আমাদের পার্টিকুলারলি এক্স্যাক্টলি এই যে এরকম এরকম জায়গাটাই লাগবে, ঠিক আছে? আমরা ইয়াতে যাই, গুগল ম্যাপে দেখি যে কোথায় কোথায় আছে, যে তিনটা জায়গা আছে, তো আমরা তিনটা জায়গায় একটু দেখে আসি। তো এটার লাইভ লোকেশনটা দেখে আসি যে কোথায় আছে। এখানে Very funny. এটা কিছুটা মনে হচ্ছে মিলতেছে। আচ্ছা, সাথে হলো রাউন্ড দা কর্নার লাগাই দেন, তাহলে হচ্ছে এই যে এই যে এটাই। বোঝা যাচ্ছে। লোকেশনটা এই যে এই যে বাঁকা জিনিসটা না, তার মানে অবশ্যই এই জায়গা ঠিক আছে। এই যে এখানে এই যে এই যে এই ছবিটার সাথে মিলতেছে, ঠিক আছে? ছবিটার সাথে মিলতেছে। তার মানে এই জায়গা এই জায়গায় এটা দেখা যাচ্ছে, তার মানে অবশ্যই এই যে এই বরাবর হচ্ছে যে কোন একটা জায়গায়, ঠিক আছে? এন্ড বলছে আমাদের, দেখেন যে কি কফি শপে গেছে, তাই না? দ্যাট ওনলি দের কফি শপ এন্ড সামওয়্যার ইন স্কটল্যান্ড, ঠিক আছে? আমাদের কিন্তু একটা ক্লু দিয়েছে স্কটল্যান্ডে। এন্ড সেন্ড মি দিস টু পিকচার
অ্যান্ড তাহলে হচ্ছে যেহেতু ওরা কফি শপে গেছে এবং ঠিক অপোজিট থেকে ছবি তুলছে, ঠিক আছে, তার মানে অবশ্যই এই যে এই কফি শপটা, এই যে দা উই কফি শপ, তাহলে কফি শপের লোকেটেড কোথায়? অবশ্যই স্কটল্যান্ডে, বলেই যেহেতু দিচ্ছে আমাদের, স্কটল্যান্ড হয় নাই। আমরা দেখি লোকেশনটা দেখি, এই যে, ঠিক আছে, যে এখান থেকে লোকেশনটা আমরা পাই। এরপর হচ্ছে যে হুইচ স্ট্রিট দ্য কফি শপ লোকেটেড, তাহলে কোন স্ট্রিটে আছে আমরা লোকেশন পেয়েছিলাম, এই যে এলান স্ট্রিট। হোয়াট ইজ দেয়ার ফোন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের তো এখানে যে কফি শপের হচ্ছে যে ইয়া পাওয়া যাচ্ছে না, এই যে জুম টুম করেও মনে হচ্ছে না, ফায়দা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দা উই কফি শপের ফোন নাম্বারটা দেখি। এই যে দা উই শপ, এই যে ফোন নাম্বার। তারপর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, দেখেন যে ওদের কিন্তু ইমেল অ্যাড্রেস নাই, দেখি ওদের ওয়েবসাইটে ঢুকে, ওয়েবসাইটে হচ্ছে আবার ফেসবুকে নিয়ে গেছে, তো ফেসবুকে আমরা এই যে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য সারনেম অফ দ্য ওনার, ঠিক আছে। তাহলে এটার ওনার কে আমরা এখন খুঁজে বের করতে বলছে, দেখি তো ওনার কে, দেখি মূলত হচ্ছে আপনাদের মানে প্রচুর ঘাটাঘাটি করতে হবে, লিউসেন্টের চ্যালেঞ্জ গুলাই এমন যে সারা দিন খোঁজাখুঁজি করা লাগে, তারপরেও পাওয়া যায় না, তারপরে আবার চেষ্টা করতে হয়, হচ্ছে যে করা লাগে। তো ওনারের নাম পাওয়া যাচ্ছে না, দেখি তো এখানে পাওয়া যায় কিনা, যেটা হচ্ছে দা কিউট, এটা তো না, এটার নাম হচ্ছে শুধু দা উই, ঠিক আছে। দেখি আমরা ফেসবুক থেকে কিছু পাই নাকি।
গুগল ডকিং করেন, গুগল ডকিং করে চলে আসার কথা ছিল। গুগল ডকিং করবো? এখানে নাই, আমি খুঁজছি, এখানে নাই, কিছু নাই। এটা নাই। আচ্ছা, তাহলে গুগল ডকিং এর নলেজ আমরা কাজে লাগাই, একটু দেখে আসি আমরা। এই যে গুগল ডকিং এ আমরা কি করতাম যে মানে ইন টাইটেল বা ইন টেক্সট এটা আমরা খুঁজে পাই, তাই তো? টেক্সট যে ওনার টেক্সট ভাইয়া ওই হু ইজ ওনার ওখানে লেখা কোশ্চেনে ট্যাপ করলেই হইতো না? একটু স্ক্রোল করলে নিচে না একটা কোশ্চেন আসতেছিল। হ্যাঁ, এই যে এইখানে। তো ক্যাফে ওনার ম্যানেজার। তো ভাইয়া আমি হচ্ছে ওই ডাইরেক্ট দিছি যে শিওর নেম কি ওখানে আসছে যে ডেভিড এন্ড ডেবি কি জানি ককরেন একদম। হ্যাঁ, ওইটাই ঠিক আছে। কিন্তু সমস্যা হলো মাঝে মধ্যে অনেকের মানে গুগলে সবার সার্চটা আলাদা থাকে, এই জন্য অনেকের আসে অনেকের আসে না। এই জন্য যার আসছে তার জন্য ভালো। সাথে গুগল ডকিং কাজে লাগে। টর্কিং এও আসার কথা না। ডেবিটের পরে কিছু একটা থাকার কথা। না 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 না। এগুলা তো অনেক সময় মেটা ডাটাতেও হচ্ছে অনেক সময় দেখা যায় যে নাম্বার, নাম বা নাম্বার। আচ্ছা, এখানে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। একটু বুঝতে হবে আমাদের। বুঝতেছি। আচ্ছা, আপনারা চাইলে অন্য ব্রাউজ সার্চ ইঞ্জিন ইউজ করতে পারেন, যেমন বিং। এই যে ডেভিড, এটা হচ্ছে আবার কিন্তু কোপাইলট থেকে হচ্ছে যে খুঁজে বের করেছে, ঠিক আছে? এন্ড তাহলে এটা দিয়ে দেখি। না, এটা না, এটা না। নিচে যাও, উপরে ওঠেন দেখি। আরে দাঁড়ান, করতে দেন, মেটা ডাটার মধ্যে থাকার কথা। করছিলাম বহুত আগে। আচ্ছা, যে খুঁজে পাইছেন সে চাইলে একটু স্ক্রিনটা শেয়ার দিতে পারেন। হ্যালো, হ্যালো। যে পেয়েছি সে এখন আচ্ছা, কেউ যদি পেয়ে থাকে সে একটু স্ক্রিনটা শেয়ার দেন, কারণ অনেক সময় এটা আসে না। অনেকক্ষণ খুঁজতে থাকলে তখন হচ্ছে গুগল বুঝা যায় যে ওর এটা দরকার অথবা এরকম কিছু, তখন হচ্ছে দিয়ে দেয়। তাহলে কেউ যদি পেয়ে থাকেন সেটা একটু শেয়ার করেন। আমার এটা আসতেছে না কেন? ক্রোমে সার্চ দিলে ওই এআই ওভারভিউতে শুরুতেই চলে আসে। কি আসছিলাম? আসতেছে না হঠাৎ করে।
হঠাৎ করে এর মনে হচ্ছে না। আমার তো এআই আসলে আচ্ছা এআই দিছে, এআই রে জিগান, ডাইরেক্ট জেমিনি রে জিগান, ওই দিয়ে দিব। জেমিনি আর এই যে এআই মডেল জিগান, এআই মডেল যেটা আছে জেমিনি যাইতে হবে না, দেখেন যে এআই মডেল ডাউন করেন তাই। আচ্ছা, ও কিন্তু দেখেন ও যে সার্চ করছে সেটা কিন্তু মিডিয়াম থেকে দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আচ্ছা মিডিয়াম এটা রাইট অফ থেকে খুঁজে বার করছে। খুঁজে বের করে দিচ্ছে। এটা হচ্ছে ট্রু কোশ্চেন না, ঠিক আছে? মানে এটা একজনে অলরেডি অ্যান্সার করছে, সেই অ্যান্সার থেকে আপনাদের খুঁজে বের করে দিচ্ছে। আচ্ছা এখানে দেখাই দেন যে কিভাবে অ্যান্সারটা পাইছিল, চলে আসে দেখি আমরা যে এখান থেকে লোকেশন পাইছে, এই যে পাইছে, ঠিক আছে? এই যে এটা ইমেল অ্যাড্রেস ছিল যে আমরা ছিলাম, তো লেখা নাই। ওকে সুপার। ওই যে ডেবি এন্ড ডেভিড, যেটা বললাম যে বিং এ সার্চে যেটা আমার আসছে, ওইটাও ও আবার শর্টকাট করে রাখছে। ওইটাও হচ্ছে যে আবার কোপাইলট মানে এআই সার্চ করেছে। এখন এআই ইউজ করা প্রহিবিটেড না অবশ্যই, ওশান টেপ আচ্ছা দেন আমি একটা ছবি দিছি, ছবিটা একটু চেক কর, তাই বুঝতে পারবো। ছবিটা ডিসকর্ডের গ্রুপ ওই যে টানে 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 টানে। আচ্ছা এই যে কোন একটা এসে যে মেটা ডাটাতে চলে আসছে নিচে দেখ, বুঝতে পারেন? এই যে পিএর পিএআর পিএ। আচ্ছা এগুলো যেহেতু হচ্ছে ইউকে বেস, এই কোশ্চেন গুলো করার ক্ষেত্রে আপনারা হচ্ছে ধরেন যদি লন্ডনেরই যখন কোশ্চেন করবেন, একটু ভালো হয় যে লন্ডন বেস কোনো একটা ভিপিএন ইউজ করতে পারলে, কারণ সেক্ষেত্রে হচ্ছে ওই ইগুলা দেয়, ওই রেজাল্ট গুলা দেয় যে রেজাল্ট গুলো লন্ডনের জন্য প্রয়োজন। এটা হচ্ছে জরুরি না, তবে এটার মতো গুগল সার্চে ওইটা করে মেবি খুব একটা লাভ হবে না। এটা না তো পরে টুকু, আরে ওই যে কক হেনে হেনে সার নেম চাইছে, দুজনের সার নেম এটা। স্যার ডাইরেক্ট বসে, বাট এটা আমি কেউ আপনার ফরম্যাট আমাদের সময় স্বল্পতার কারণে হচ্ছে আমরা ইয়া করতেছি আর কি, ফরম্যাট বলতেছি। আমার তো ঠিক আছে। তো দেখেন এখানে কয় স্টার আছে, 1 2 3 4 5 6 7 8 8টা, আর আমাদের এখানে কত আছে 1 2 4 5 6 7 8। মাঝে মধ্যে একটু সমস্যা হয় ট্রাই হ্যাক দিতে। আচ্ছা সিটা ছোট হাতের করে দেন, নেবে না। না না নিবে, ওটা সবই নেয়, কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ না, তবে এই প্রবলেমটা একটু কেস সেনসিটিভ সমস্যা আছে। আমার নেট সমস্যা নাকি? এই যে কি রে, লগ আউট করে দিতে লগ আউটই আপনার করে কি দিল। কুকি অটো ডিলিট সেট করা নাকি? রিসেন্ট আছে, নিচে রিসেন্ট আছে, আর রিসেন্ট আছে নিচে। ঝামেলা হলে হয়। এখানে ছিলাম, এ কি আমার এতক্ষণ ধরে সলভ করাই এগুলা কই গেল? বুঝলাম। আচ্ছা এটা রিফ্রেশ দেন, এখানে এখানে একটা রিফ্রেশ দেন। ট্রাই হ্যাক নিয়ে ওয়েবসাইটে একটু সমস্যা, মাঝে মধ্যে এরকম ফেস করা লাগে আর কি। আচ্ছা আপাতত সব তো বুঝছে, এরকমই সবগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আমরা হচ্ছে হ্যাঁ। রিসোর্স প্রচুর দিয়ে দিব, সমস্যা নাই। আর ইউটিউবে একটা চ্যানেল আছে রেইন বোল্টস নামে, ওইটার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাইলে মোটামুটি রেড বোল্ট পুরা মারাত্মক।
লেজিট লেজিট এর কমেন্টে বলে যে হালাই সিআইএ তে ঢুকে নাকি এফবিআই সিআইএ তে ঢুকে নাকি তো এরকম হচ্ছে যে অনেকগুলো চ্যানেল আছে যেগুলো থেকে আপনারা লাইভ ওষুধ কিভাবে করতে হয় সেটা দেখতে পারবেন এবং এটা মূলত হচ্ছে প্র্যাকটিস ওষুধ পুরোটাই হচ্ছে প্র্যাকটিস আর যেসব টুলস ইউজ করা লাগে যেমন আমরা এক্সিট টুলের কথা বলছি তারপরে হচ্ছে যে উইজ টুলের কথা বলছি তারপরে রিভার্স ইমেজ সার্চের কথা বলছি এরকম হচ্ছে যে টুলস গুলো ইউজ করে মোটামুটি যতটুকু ইনফরমেশন দরকার আমাদের বের করা যায় আবার এগুলো তো আমরা ইমেজ নিয়ে করছি আবার ভিডিও নিয়েও আছে এত কিছু তো এক জায়গায় দেখা সম্ভব না এগুলো আপনারা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো প্র্যাকটিস এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কোশ্চেন জিনিসটা কি এটা তো বুঝতে পারছি সবাই জি ভাই বুঝছি। ওকে আর কারো কোনো কোশ্চেন আচ্ছা, এই যে দুটা সেশন যে হলো, এই দুটো সেশন নিয়ে যদি কারো কোনো যে কোনো বিষয়ে কোশ্চেন থাকে অথবা গত দিনের নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে করতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, সেশনটা যদি মিস করি সামহাও, মানে একদিন মিস হয়ে গেল ভুলে আমার, ভাইয়া এটার কি রেকর্ডিং বা কোনোভাবে দেখা রিকভার করা কি পসিবল না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দেওয়া হবে, তাও রেকমেন্ডেড আপনারা লাইভ ক্লাসটা করবেন, কোশ্চেন করবেন, রেকর্ডিং দেওয়া হবে, সমস্যা নেই। ওই যে আমি হচ্ছে লাস্ট ক্লাসটা জয়েন করতে পারিনি, তো আমি আসলে জানতাম না, এই যে আজকে থেকে আবার শুরু করছি এর জন্য আর কি। লাস্ট ক্লাসে যদি রেকর্ডিংটা থাকতো তাহলে আমি মানে শুরু থেকে একদম পারতাম, মানে জেনে রাখতে পারতাম আর কি, এরকম আর কি। আচ্ছা স্যার, রেকর্ডিং গুলো সব দিয়ে দেওয়া হবে, মেবি ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়েছে, আচ্ছা আপনার খোঁজ নিয়ে আপনাদেরকে জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা সবাই কি অ্যাসাইনমেন্ট ডান করেছেন? মানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল ক্লাসরুমে, ওটা কি করেছেন আপনারা সবাই? না আমি করি না। হ্যালো, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে। কি বললেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বললাম যে করা হয় না। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ডিউ তো মানে আজকে ছিল, এখন করা হয় না, মানে কোনো অসুবিধা হলে ডাইরেক্টলি বলবেন যে আমার এই জায়গায় অসুবিধা হচ্ছে, এটা কিভাবে করব। কিন্তু মানে সাইবার সিকিউরিটি অনেক বড় টপিক, মানে এটা যদি মানে এরকম ছেড়ে ছেড়ে করা হয় কখনো শেষ হবে না জিনিসটা, বা আপনারা কখনো প্রপারলি শিখতে পারবেন না। ইভেন আমরাও স্টিল লার্নার্স, মানে আমরাও যে এখন যে মাস্টার হয়ে গেছে তা না, মানে ইটস এ ভেরি লং জার্নি। সো সবাইকে সিরিয়াস হওয়া লাগবে এন্ড অ্যাসাইনমেন্ট ডান করে ফেলেন। আমি হচ্ছে রবিবার পর্যন্ত টাইম এক্সটেন্ড করে দিব, কিন্তু এর ভিতরে না করলে আসলে পরে আর অ্যাকসেপ্ট করা হবে না। অলরেডি বেশ কয়েকজন সাবমিট দিয়েছে, তাদের নিয়েই মার্কিং হবে। এন্ড আগের বারও বলেছিলাম যে যারা টপ পারফর্মার তাদেরকে ক্রেস দেওয়া হবে প্লাস সার্টিফিকেট দেওয়া হবে, এন্ড এই সার্টিফিকেট ভ্যালু ক্যারি করে। ঠিক আছে, এইটা মানে ভালোই ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট। তবে এটাতে টিচারের সাইন থাকবে, and আপনার অ্যাকনলেজ করা হবে যে হ্যাঁ আপনি লার্নিং একটা পাথ কমপ্লিট করেছেন। এন্ড যে কোনো একটা মানে কোর্স থেকে আপনি বিভিন্ন জায়গায় কোচিং করে সাইবারে, সেটা থেকে অবশ্যই একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট দাম বেশি হবে। সো আই হোপ সবাই একটু সিরিয়াস হবেন। এন্ড রাইট নাও যদি আপনারা কয়জন আছে এখানে? আপনাদের ভিতরে কেউ এমন কি আছেন যে ক্লাসরুমে জয়েন করেননি? এটা অবশ্য আগেই জিজ্ঞেস করা উচিত ছিল। আমি আসলে আজকেই জয়েন করছি আর কি, মানে জানতাম না তো, পরে হচ্ছে জয়েন করছি। কে বলছিলেন? আমি হচ্ছে সাদমান, এই যে আচ্ছা, সাদমান সাকিব। তাহলে যারা যারা জয়েন করছেন, আমি যারা যারা আপনার হচ্ছে প্রথম যে ক্লাসটা ছিল ওটা আমি মিস করছি, কারণ আমি আসলে জানতাম না যে ওদিন ক্লাসটা হয়েছে। তো এরপরে হচ্ছে আমি নক দিয়েছি, বলছিলাম যে ক্লাস রেকর্ড থাকলে দেওয়া যাবে কিনা, কিন্তু পরে দেওয়া হয় নাই। পরে আমি আর শুরু করি নাই, কারণ আমি কি করবো আমি কিছু বুঝি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাস রেকর্ডিং একদম মানে ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। এন্ড বেসিক্যালি হচ্ছে কি যে ক্লাস রেকর্ডিং দেওয়া হবে, এই ইয়াটা করলে অনেকে আর কি ক্লাসটা
করবে না লাইভ ক্লাসটা। সেই কারণে মানে একটু আমাদের বলা হয়েছে যে একটু লেট করে দিতে, বাট হচ্ছে রেকর্ডিং এর প্রসেসিং এর ব্যাপারও আছে, কারণ যে র্যান্ডমলি দিয়ে দেওয়া যায় না, ওটা কম্প্রেস করা লাগে কিছুটা, কারণ হচ্ছে রেকর্ড নরমালি করলে অনেক বড় ফাইল হয়ে যায়, 5 জিবি 6 জিবি হয়ে যায়, এটা তো মানে অনেক বেশি ভারী, সো এগুলো প্রসেসিং এর কিছু ব্যাপার আছে। আচ্ছা ফাইন, থাক, আচ্ছা, সমস্যা নাই। তাহলে তুমি হচ্ছে আজকের মধ্যে গতদিনের ক্লাসটা আপলোড করে দিও। কমেন্ট লাগবে না, মানে সেটা আমি কোথায় পাবো সেটা আমি চিন্তা করে কিছু আচ্ছা বলিনি। আচ্ছা, সমস্যা নাই। আপনাকে আজকের মধ্যে সব রিসোর্স দিয়ে দেওয়া হবে। আহ, আপনারা করেন, শুরু করেন, সমস্যা নাই। এরপরে আটকাইলে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আচ্ছা, আর একটা ফানি জিনিস, যদি আপনারা চান, ফেসবুক হ্যাকিং তো মানে সবাই মোটামুটি করতে আসছিলেন, তো কারো কি ইচ্ছা আছে ফেসবুক হ্যাক করার, যে কারো ফেসবুক হ্যাক করবেন বা এরকম কিছু? আছে, ফিশিং করার ইচ্ছা আছে। কার ইচ্ছা আছে একটু মানে জোরে সাউন্ড করেন যে হ্যাঁ করার ইচ্ছা আছে। আমি ছোটবেলায় আমার ফ্রেন্ডের দিয়ে করছিলাম। আচ্ছা, সো ছোট্ট একটা ডেমনস্ট্রেশন, যেহেতু আপনারা এতক্ষণ ধরে ক্লাস করলেন, আমি সম্পূর্ণ দেখাই দিব, একটুখানি দেখেন ব্যাপারটা আসলে কিভাবে করা হয়। এটা আসলে ইন্ডাস্ট্রি লেভেলে আরো মানে বড় ভালোভাবে করা হয়। তো এখানে একটা টুল আমি ইউজ করতেছি, নাম হচ্ছে জি ফিশার। এটা দিয়ে বেসিক্যালি করা হয়। কেউ ভলেন্টিয়ার হবেন? আমি গ্যারান্টি দিতেছি যে কারো কোনো ক্ষতি হবে না, জাস্ট এই লিঙ্কে ঢুকবেন আর কি। দিয়া দেন, প্যারা নাই। চ্যাট বক্স দিয়েছি, ট্রাই করেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যারা শুনতে পারতেছেন সবাই ট্রাই করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো প্রবলেম হবে না। এই যে সাইবার সিকিউরিটি ক্লাবে এসে প্রথমেই ফিশিং এর শিকার হয়ে গেল স্বেচ্ছায়, বুঝলাম। এখন এইখানে দেখতেছেন যে কিছু আইপি অ্যাড্রেস এতক্ষণ ধরে যে বকবক করলাম আমি আজকে, এই দেখেন এই ভিকটিম আইপি কিন্তু দেখাইতেছে যে এটা হচ্ছে, এটা হলো গ্রামীণ ফোন, কেউ ডেটা নিয়ে ক্লাস করতেছে মনে হয়। And এটা হচ্ছে কোন একটা আইএসপি, এটা আইএসপি। আচ্ছা, অনেকে ক্লিক করছে, এই যে একজন shoot.gmail.com, এটা কে দিছে? এটা শোয়েব ভাই দিছে। এই যে আচ্ছা, তুমি যে দিছে করে ফেলছো। আচ্ছা, তো এইখানে যারা যারা লগ ইন করবে আর কি, এটা হুবহু ফেসবুকের। আচ্ছা, আমি নিজেই ক্লিক করি লিঙ্কটা, কই গেল, কপি তো আই গেছে, নিজেই ক্লিক করে দেখাই দিই, নাহলে বলবে যে ভাই আমাদের পিসি হ্যাক করতে। আচ্ছা, কেউ আবার ঢুকে আসলেই তার ফেসবুকের ইমেল দিয়ে না, তাহলে কিন্তু দিতে পারেন, ট্রাস্ট করতে পারেন আমাকে, নো প্রবলেম। এই যে হুবহু ফেসবুকের কল একটা পেজ চলে আসলো, এইখানে যদি আমি যা যা দিব আর কি, সরাসরি আর কি আমার কাছে চলে আসবে, মানে যেই দিক। সো আমি মনে করেন আপনাকে বললাম যে অ্যাসাইনমেন্টের লিঙ্ক এটা ক্লিক করেন, জাস্ট মজা করলাম আর কি। এখন কথা হচ্ছে এগুলো বুঝবেন কিভাবে যে এটা রিয়েল কিনা? এই যে লিঙ্কটাই দেখে বুঝতে পারবেন যে এটা আসলে রিয়েল না। এন্ড আমি যদি চাই তাহলে হচ্ছে গ্রিক যেসব লেটার আছে ওইগুলো ইউজ করেও কিন্তু মানে লিঙ্কটা ক্রিয়েট করতে পারবো, সেই ক্ষেত্রে বোঝাটা আরেকটু কঠিন হয়ে যাবে। তো মানে এটাও পসিবল যে আমি লিঙ্কটাকে পুরো মার্কস করে দিব, কেউ বুঝতে পারবে না। সবাই বুঝতে পেরেছেন জিনিসটা? আমি আপনি এর যে কয়েকটা শুরুতে এক্সাম্পল কি বললেন, দেখছিলাম, এটা কি and I দিয়ে love it. বানাইছেন? বানানো না, এটা হচ্ছে একটা টুল আছে, সেটা নাম হচ্ছে জি ফিশার। আর আগে থেকে বলে নেই, রেকর্ড হচ্ছে যেহেতু জিনিসটা সম্পূর্ণ মানে এডুকেশনাল পারপাসের জন্য, এইটা যারা এই একটু করবে কেটে দিও, আরে একটু কর্তৃপক্ষ কেটে, দরকার পাবে। আরে আমি একটু কেটে দিও। রেকর্ডিং সময় কেটে দিব একটু। এটা হচ্ছে যারা তখন ধরে ছিল তাদের জন্য। টুলটার নাম জি ফিশার, এটা ইউজ করতে পারেন আর ইউটিউব থেকে দেখে নিবেন। এটা আসলে ডেমনস্ট্রেট করা আমার জন্য রিস্ক, এইটুকু দেখিয়ে নিয়েছি যে আসলে যে আইডি পাসওয়ার্ড আসতেছে, দ্যাটস মোর দ্যান এনাফ। আর কারো যদি বেশি জানার ইচ্ছা থাকে পার্সোনালি ভাইদেরকে নক দিবেন। সো দ্যাটস ইট, এইটুকু ছিল। আচ্ছা, আমি কারো কোনো আরেকটা question? অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই দুষ্টু বুদ্ধি অনেকের মাথায় আসছে হয়তোবা, বাট এটা কি বলবো? বলেন বলবেন ভাই। বুদ্ধি। আচ্ছা, ওটা করার আগে আমি বলি যে আমরা অনেক সময় দেখা যায় যে তোমরা ল্যাবে, বিশেষ করে ল্যাবে হচ্ছে তোমাদের ইমেল লগ ইন করে চলে যাও, লগ আউট করতে ভুলে যাও। তো অনেকে বই দিতে চেঞ্জ করে দিছি ভাই। তো এখন এটা খুবই
কনসার্নিং একটা বিষয়, যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ খালি করতেছি। সোফার আমি জুনিয়রদের দেখছি এটা করতে। অবশ্যই ইনকগনিটোতে লগ ইন করবা, যাতে হচ্ছে ওই উইন্ডোজটা কাটার পরে ইজিলি চলে যায়। অ্যান্ড ফাহিম কি কুকিজ স্টিলিং দেখাবা? কি ভাই? কুকিজ স্টিলিং দেয় দেয় কুকিজ দেয় দেয়। কুকি দেখাতে পারি। ইন্টারস্টেলার ফাইনালি নেটফ্লিক্স কুকি দিয়ে দেখবো। আচ্ছা, না কি ভাই এখান থেকে কুকিজটা না এই যে কুকিজ। আচ্ছা কুকিজ স্টিলিং এটা অনেক আনএথিক্যাল পর্যায়ে চলে যাবে পরে, পোলাপাইন দুষ্ট দুষ্ট কাজে। আজকে এই পর্যন্তই থাক, কুকি স্টিলিং পরে দেখা হতো। এটা হ্যাঁ করা যায়। কুকি স্টিলিং জানা- সামনাসামনি যেদিন ক্লাস হবে ওই দিন দেখা হবে, রাইট? আচ্ছা, যে কুকি বলতেছি যে ডোনেট করে। করা যায়, যার কারণে সবাই একটু সতর্ক থাকবেন এবং আপনাদের ফ্রেন্ড হ্যাঁ। যারা আচ্ছা, তাদের- এখন কথা হচ্ছে যেই ব্যাচে আছি, প্লিজ আপনারা হচ্ছে ব্যাচ গ্রুপ অথবা যে কোনো জায়গায় এইটা বলে দেবেন যে আপনারা যারা লগ ইন করেন, যেই জিমেল দিয়ে লগ ইন করেন, এটা একটু লগ আউট করে তারপরে ক্লাস থেকে বের হবে। এটা হচ্ছে সবার দায়িত্ব যে সবার কাছে পৌঁছায় দেওয়া। হ্যাঁ, যেহেতু আমরা সিকিউরিটি পার্সন হতে যাচ্ছি, তো আমাদেরকে উচিত যে নিজেদের প্ল্যাটফর্মের মধ্যে সিকিউরিটি ইনশিওর করা। যে একদম দেখতেছি লগ ইন মানে রেখে গেছে, তো আমি যে তার পাসওয়ার্ড চেঞ্জ করে দিব বা ইয়া করবো, এগুলো করা উচিত না। ইভেন আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জও না করেন, ওই সিস্টেমের মাধ্যমে আপনি উইথাউট নোয়িং যে আপনি তার অ্যাকাউন্টে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, এগুলা সবকিছু তো আর বলা যায় না, জাস্ট বলে রাখছি আর কি। যে নরমালি কি হয় যে লগ ইন করলে হচ্ছে যে তো ডিভাইস দেখা যায় যে কোন ডিভাইসে লগ ইন করছে বা কোন লোকেশন, কিন্তু কুকিজ স্টিলিং করলে সেটা হচ্ছে যে আপনার ডিভাইসও দেখাবে না যে কোন ডিভাইস থেকে আপনি লগ ইন করছেন বা কোন ডিভাইস থেকে আপনি কি করছেন। এই হচ্ছে বিষয় আর কি। তো এই জিনিসটা একটু সবাই কনসার্নে রাখবেন এবং সবাইকে একটু বলবেন যাতে অন্তত ইনকগনিটোতে লগ ইন করে, ঠিক আছে? ইনকগনিটোতে লগ ইন করে এবং বাইরে হওয়ার সময় সব উইন্ডোজ কেটে তারপরে বের হয়। আচ্ছা, এখন question আর? এই কয়েকদিন আগেই হয়তোবা এখানে কারো একটা অ্যাকাউন্ট থেকে ওই যে মিস্টার বিস্ট মেসেজ দিছিল। হোজাইফার আইডি হ্যাক হইছে, লল। এটাও হচ্ছে আপনার ওই সেম ওয়েতে, এগুলাও ফিশিং লিংক, যে আপনি একটা লিংকে ক্লিক করছেন, ওখান থেকে কোনো একটা কিছু একটা নেমে গিয়ে ম্যালিশিয়াস কোড নেমে গিয়ে হচ্ছে যে আপনার কুকিজটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? মানে কুকিজটা খুবই ভার্নারেবল জিনিস, যে আপনার এটা পাইলে আপনার উইথাউট আইডি পাসওয়ার্ড আপনি ইজিলি কোন একটা অ্যাকাউন্ট অ্যাক্সেস হয়ে যাবে। তো একটু সবাই খেয়াল রাখবেন এই জিনিসগুলা, অ্যাওয়ারনেসটা খুবই দরকার। আচ্ছা, আপাতত তো শেষ। আর তো হচ্ছে ও আচ্ছা, আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলা করবেন এগুলা হচ্ছে চাইলে আপনারা আপনাদের লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, কারণ এগুলো আপনাদের একটা অ্যাচিভমেন্ট। অতএব লিঙ্কডইনে পোস্ট করতেই পারেন, লিঙ্কডইন ফাঁকা রাখার কোনো দরকার নাই। এছাড়াও আমাদের হচ্ছে ফেসবুক যে গ্রুপটা আছে আপনাদের হ্যান্ডসনের জন্য, সেখানে হচ্ছে ওই যে বিভিন্ন হ্যাশট্যাগ অথবা যেভাবে পোস্ট করতে বলা হয়েছে ওইভাবে পোস্ট করে দেবেন। অবশ্যই পোস্ট করবেন কারণ- ওখানে। আর লিঙ্কডইন লিঙ্কডইনটা হচ্ছে আপনার নিজের জন্য, কারণ আপনার লিঙ্কডইন ফাঁকা থাকবে, বের হতে হতে এইসব দিয়ে হচ্ছে আপনাকে ভরতে হবে বিভিন্ন অ্যাচিভমেন্ট। এখন পোস্ট কি করবেন? পোস্ট হচ্ছে আপনারা যখন ট্রাই হ্যাকমে একটা রুম সলভ করবেন, একদম লাস্টে দেখবেন একটা সার্টিফিকেট অথবা কোনো একটা শেয়ারের অপশনই আসে, ওইটা হচ্ছে আপনারা শেয়ার করে দেবেন। আর ডিসক্রিপশনটা হচ্ছে একটু কাস্টমাইজ করে দেবেন, এআই কে দিয়ে লেখা নেবেন, ওটা কোনো পেন নাই। যে আপনি এটা রুম শেষ করছেন, এই রুমটা নিয়ে এখন আপনি কি শিখছেন সেটা অনুযায়ী একটা কি বলে স্ট্যাটাস রেডি করে দিতে, স্ট্যাটাসটা হচ্ছে আপনারা পেস্ট করে দেবেন, যার ভিতরে হচ্ছে আপনারা ক্লাবের নামটা মেনশন করে দেবেন যে আমরা এই ক্লাব থেকে, অথবা যেভাবে হোক ক্লাবের নামটা মেনশন করে দেবেন।
আচ্ছা, এখন আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? রাত 11:30 বেজে গেছে। হ্যালো, কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। নাও না সবাই থাকলে মনে হয় আমরা বের হতে পারি তাহলে এখন। ভাইয়া সবাই জাস্ট স্লাইডটা ভয় একটু পায় দিয়ে দিন। একটু হ্যাঁ, স্লাইড তো ক্লাসরুমে আপলোড করা হবে। আপনারা সবাই ক্লাসরুমে অ্যাড হয়ে যাবেন। যারা একটু নাই তাদেরকে ক্লাসরুমে অ্যাড হতে বলবেন। স্লাইড ক্লাসরুমে দেওয়া হয়েছে। আর হচ্ছে দেখি আমাদের আইডি গুলো ক্লাসরুমে দিয়ে দিব, যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয় আমাদেরকে অ্যাপ্রোচ করা। সবাই একটু রেসপন্স বাড়েন দয়া করে। কোনো এন্ড response সবাই অ্যাসাইনমেন্ট করে ফেলবেন সানডের ভিতরে, উইদিন সানডে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে বের হতে পারি। ক্লাস মেম্বাররা থাকেন, বাকি সবাই বের হয়ে যেতে পারে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ফারজান ছিল না? জি ফাহিম? জি ভাই।